আচ্ছা, সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচ্য শুধু একটাই, কাজী নজরুল। মোটামুটি একটু টাইম নিয়ে যাতে পড়ানো যায়, এই কারণে শুরুর দিকে যেগুলো ইম্পর্টেন্ট না সেখানে আমরা একটু টাইমে পড়ছিলাম। আপনাদের যে রুটিন দেখবেন সেই রুটিনে দেখবেন যে আধুনিক যুগ 6-এ হচ্ছে নজরুল নিয়েছিল। তা আমরা মোটামুটি আধুনিক যুগ 5-এই 6-এ চলে গেছি। মানে মোটামুটি লাস্ট 4টা লেকচারে আমরা একটা লেকচার অতিরিক্ত কভার করার চেষ্টা করছি। আর কিছু জিনিস আমরা অ্যাডভান্স পড়ে ফেলছি, যেরকম প্রমোদ চৌধুরী। আবার কিছু জিনিস গ্যাপ মাঝখানে থেকে গেছে, যেরকম বেগম রোকেয়া পড়ি নাই আমরা। এইগুলো হচ্ছে আমি আমার প্ল্যান অনুসারে হচ্ছে পড়তে পড়তে আগাবো। আপনারা যে সিকোয়েন্সে পড়তে পড়তে আসছেন, আধুনিকে 1 2 3 4 এভাবে 5 আসছে, ওই সিকোয়েন্সটা মাথায় রাখবেন আর ওইভাবে পড়তে পড়তে আগাবেন। আর নজরুল পড়ার পরে আমাদের মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট যে জায়গা যেখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসে সেই জায়গাটা শেষ হয়ে যাবে। আমরা পঞ্চপাণ্ডব পড়ে ফেলছি, জসীমউদ্দিন পড়ে ফেলছি, আজকে কাজী নজরুল পড়ে ফেলবো। এছাড়া রবীন্দ্রনাথ পড়া শেষ। 1800 থেকে 1900-এর মধ্যে হচ্ছে মোটামুটি বেগম রোকেয়া ছাড়া, বেগম রোকেয়া, শরৎচন্দ্র, বিভূতি মানিক, তারাশঙ্কর, এই 5 জন ছাড়া সবার পড়া শেষ হয়ে গেছে আমাদের। যারা বাকি আছে তারা আসলে ঔপন্যাসিক ওই জায়গার মধ্যে বা অতটা বেশি ইম্পর্টেন্ট না। এই 5 জন হয়তো মিলে হয়তো একটা কোশ্চেন আসতে পারে, ওই জন্য আমি ওইভাবে রাখছি আর কি, আলাদা। আর এরপরে আমরা যেগুলো পড়বো বেশ টেনে পড়বো, এবং বাংলাদেশের সাহিত্যে আমরা চলে যাবো এরপরে। পরের ক্লাসের শুরুতে আমাদের হচ্ছে বাংলা সাহিত্য থেকে কিভাবে বাংলাদেশের সাহিত্যে গেলাম এটার একটা বিস্তার আলোচনা দিয়ে শুরু হবে। তা আজকে মোটামুটি আমাদের যে মানে সাহিত্য রিলেটেড যে চিন্তা ভাবনা, পড়াশোনা, যে আপনাদের একটু সাহিত্যের প্রতি নিয়ে আসার যে চেষ্টা, সেই চেষ্টার মোটামুটি বলা যায় আজকে শেষ ক্লাস। এর পরের যেগুলা থাকবে সেখানে আমরা এরকম পাবো, কিন্তু আজকে মোটামুটি শেষ বলা যেতে পারে আর কি। আপনাদের 10টা ক্লাস হবে আধুনিক যুগের সাহিত্যের উপরে, তার মধ্যে আজকে 5, বুঝতেই পারতেছেন, অর্ধেক কাজ শেষ। আর এর মধ্যে আমরা যা যা পড়ছি, ধরেন যদি 5টা কোশ্চেন আসে তাহলে 3টা কোশ্চেন এইখান থেকে অলরেডি চলে আসছে আর কি। আমরা যা কি বলে মধ্যযুগ পড়ছি, প্রাচীন যুগ পড়ছি, আধুনিক যুগের 5টা বললাম। হ্যাঁ, এখান থেকেই মানে 50% প্লাস, 60%-এর মতো কোশ্চেন অলরেডি চলে আসবে যা পড়ছেন তার ভিতর দিয়ে। আর বাকি সামনে যা পড়বো সেইখান থেকে হচ্ছে যে আনকমন যেটা আসবে, হ্যাঁ, সেইটা সহ অন্যগুলা আনকমন গ্রন্থ সমালোচনা যদি আসে সেগুলো আমরা দেখবো। তা আজকে হচ্ছে আমরা কাজী নজরুল শুরু করি। কাজী নজরুল থেকে পড়ার জিনিস ব্যাপক, আবার কম পড়লে কিছুই পড়ার নাই। আমি আপনাদের হচ্ছে একদম মানে আমরা যাতে হারায় না যাই পড়তে পড়তে, সেই জন্য হচ্ছে কি কি প্রশ্ন এখান থেকে দেখা লাগবে সেগুলো আমরা আগে একটু চিন্তা করি। যেরকম কাজী নজরুল ইসলাম হচ্ছে ওনার ঔপন্যাসিক সত্তা আছে, কবি সত্তা আছে, উনি নাটক লিখছেন, প্রবন্ধ লিখছেন, ওনার অনেকগুলা গান আছে, কাব্যগ্রন্থ তো আছেই। তো এক এক করে যদি আসি, ধরেন ওনার যে কাব্যগ্রন্থগুলা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। ধরেন ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, আমরা সবাই জানি। তো সরাসরি অগ্নিবীণা থেকে প্রশ্ন আসতে পারে। ওনার একটা কাব্যগ্রন্থের নাম আছে সাম্যবাদী, সরাসরি সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে আসতে পারে। তবে ইদানিং যে ধরনের প্রশ্ন আসতেছে সেইখানে অগ্নিবীণা বা সাম্যবাদী এইভাবে কবিতা কাব্যগ্রন্থের বা ওই কাব্যগ্রন্থ নিয়ে ব্যাখ্যা করে এই ধরনের প্রশ্ন আসে না। না এসে কিভাবে আসবে, ধরেন অগ্নিবীণার মধ্যে আপনারা জানেন যে বিদ্রোহী একটা কবিতা আছে। আবার নজরুলের হচ্ছে দোলন চাপা, একটা প্রেম প্রধান কাব্যগ্রন্থ, এরকম একটা আছে দোলন চাপা। এছাড়া উনি অনেকগুলা ওনার সঙ্গীত আছে যেখানে হচ্ছে প্রণয়ের কথা উল্লেখ আছে। তো ওনার যে প্রশ্ন আসতে পারে যে নজরুলের কবিতায় বিদ্রোহ ও প্রেম, নজরুলের কবিতায় বিদ্রোহ ও প্রেম। আবার ধরেন এইভাবে আসতে পারে যে সাম্যবাদী নজরুল। আবার ধরেন এইভাবে আসতে পারে যে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে নজরুলের পাঠের প্রাসঙ্গিকতা, বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে নজরুল পাঠের প্রাসঙ্গিকতা। এটা স্বাভাবিক বোঝা যাইতে পারে, এখন অনেক বেশি আমরা কি বলে আত্মকেন্দ্রিক, তো আমাদের ভিতরে হচ্ছে যে জাস্টিস এই জিনিসটা নাই, বা সমাজে যে শ্রেণী বৈষম্য এটা অনেক প্রকট আকার ধারণ করছে। তো সেইটা যদি আমরা উতরাইতে চাই আমাদের হচ্ছে এই সাম্যবাদী চেতনায় চলে আসতে হবে। তার মানে বর্তমান
বৈশ্বিক প্রেক্ষাপটে নজরুলের প্রাসঙ্গিকতা এইটাই যে সাম্যবাদী এই 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 জায়গাটায় আমাদের পৌঁছাইতে হবে। এছাড়া আমাদের যে জায়গায় হচ্ছে অন্যায় হইতেছে সেইখানে আমাদের কি করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তার মধ্যে বিদ্রোহ জিনিসটা আনতে হবে। তার মানে এই প্রশ্নের ভিতরে সাম্যবাদী কথাটা আসবে, বিদ্রোহ এই ব্যাপারটা আসবে। আবার আমাদের সবার হচ্ছে মনে যদি আমাদের মন প্রেমপূর্ণ না হয় তাহলে আমরা কি হয়ে যাব? অনেক বেশি মানে রূঢ় হয়ে যাব, কঠোর হয়ে যাব। তার মানে হচ্ছে প্রেমিক সত্তা থাকা উচিত প্রত্যেকটা মানুষের ভিতরে। তা মানে দেখেন মোটা দাগে আমরা যদি চিন্তা করি নজরুলের সাম্যবাদী, বিদ্রোহী, প্রেমিক সত্তা এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা মোটামুটি আমাদের ভালো প্রিপারেশন থাকে তাহলে এইখান থেকে হচ্ছে উতরায় আসা সম্ভব। আমরা আজকের যে আলোচনা দেখব সেই আলোচনায় দেখব যে আমরা অসাম্প্রদায়িক হবে। হ্যাঁ 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 অসাম্প্রদায়িকও তো সেম সাম্যবাদী বলে অসাম্প্রদায়িকতা নিয়ে হয়ে যাবে। আচ্ছা, এই তিনটা জায়গা যদি আমরা ভালো করে কভার করতে পারি তাহলে হচ্ছে সব জায়গা থেকে আমরা উতরাইতে পারবো। বিদ্রোহী কবিতার মধ্যে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে মিথের ব্যবহার। মিথের ব্যবহার এই কেবলমাত্র এই মিথের ব্যবহারের কথা চিন্তা করে হচ্ছে শামসুর রহমান আমি রাখতে চাইছিলাম, কিন্তু এটা আসলে শেষ হবে না। শামসুর রহমানের নিয়ে অনেক কথা বলার আছে। এছাড়া হচ্ছে মানে আমার যেটা ইয়ে আর কি যে আপনারা এখানে পড়তেছেন আপনাদের লেখার ভিতরে ভিন্নতা আসুক। যেরকম 44 বিসিএস এ পরীক্ষায় প্রশ্ন আসছিল যে গ্রন্থ সমালোচনা আসছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থ সমালোচনা করুন। এখন আমি এখানে লিখছিলাম বন্দি শিবির থেকে। হ্যাঁ, তো এই বন্দি শিবির থেকে অন্তত পক্ষে হচ্ছে 10-12টা কবিতার ওরকম 2-3 লাইন করে লিখছি। তো এই এই জায়গাটা আমার একটা আলাদা জায়গায় নিয়ে গেছে যে আমার কনফিডেন্স বাড়ায় দিছে যে আমি বন্দি শিবির থেকে লিখতেছি। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যত বেশি আমরা মানে আমাদের অনেক ইয়া থাকবে মানে প্রিপারেশন যত বেশি ডিপ থাকবে তত এই জিনিসটারে আমরা বিস্তর লেখার জন্য সাহস করতে পারবো। হ্যাঁ, ধরেন আমি তার এটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাই নাই, হাঙ্গর নদী গ্রেনেড নিয়ে গেছিলাম। পরীক্ষার হলে বসে আমার মনে হয়েছে না আমি বন্দি শিবির থেকে লিখে বেরোয় আসতে পারবো, সমস্যা নেই। আর এটা সবসময় মনে রাখবেন 15 মার্কের প্রশ্নে 11-12 দিবে সর্বোচ্চ। 11-12 কিন্তু সবাই পায় না। এবং ধরেন আমি খাতা দেখতেছি দেখতেছি দেখতে দেখতে ভালো লাগতেছে 10 10 10 8 9 10 এরকম। যারে 11-12 আমি খুব কম লোকটাই দিব। 100 জনের খাতা দেখলে হয়তো একটা দুইটা দেবো 12 15-তে। মানে যারে আমি সর্বোচ্চটা দিতে চাই, সর্বোচ্চ এবং সর্বস্ব যে হ্যাঁ এ আমার একেবারে ঠিক মনের মতনই লিখছে যেটা আমি শুনতে যাচ্ছি, তারই 12-13 দেওয়া হয়, এরকম মার্ক দেওয়া হয়। তো সেই জায়গাটা আদায় করতে গেলে অনেক ডিফারেন্ট অনেক কিছু আপনার লেখার ভিতরে নিয়ে আসতে হবে। এটা একটা গেল। আচ্ছা, আমরা যে প্রসঙ্গের মধ্যে ছিলাম আর একটা জিনিস হচ্ছে এইখান থেকে কাজী নজরুলের হচ্ছে আচ্ছা মিথের ব্যবহার যেটা ওটা অলরেডি বিশেষ পরীক্ষায় চলে আসছে, তার মানে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখন। এছাড়া হচ্ছে তার একটা বিখ্যাত প্রবন্ধ আছে, তার মানে প্রাবন্ধিক সত্তাও তার আছে। এখন ওই প্রাবন্ধিক সত্তা নিয়ে কথা যদি আসে বা প্রবন্ধ নিয়ে যদি কথা আসে, একটা প্রবন্ধ নিয়ে আসবে, সে প্রবন্ধটার নাম কি? রাজবন্দী, জবানবন্দি। হ্যাঁ, রাজবন্দি জবানবন্দি। এখন এইসব লেখার আচ্ছা এগুলা পরে যাই। আচ্ছা, এছাড়া তার হচ্ছে একটা উপন্যাসিক সত্তা আছে। এখন ঔপন্যাসিক সত্তা নিয়ে আসলে বিভিন্ন স্টাইলে কোশ্চেন আসতে পারে। ধরেন শুধু বলল যে নজরুলের ঔপন্যাসিক সত্তা, এইটা বলে দিল। যদি বলে নজরুল ঔপন্যাসিক সত্তা, নজরুল উপন্যাস লিখছে 3টা, উপন্যাস 3টা নাম বলেন তো। বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। হ্যাঁ, এই যে নজরুলের উপন্যাসিক সত্তা আলোচনা করো যদি এইটা বলে তখন তো আমাদের ওই 3টা উপন্যাস নিয়ে টুকটাক কথাবার্তা বলতে হবে। আমরা আজকে স্লাইডের মধ্যে ওরকম ছোট্ট একটা নোট রাখার চেষ্টা করছি যেখানে 3টা আহ উপন্যাস নিয়ে যদি একসাথে এরকম বলে যে উপন্যাসিক সত্তা সেটা যেন আপনারা লিখতে পারেন। অথবা ইন্ডিভিজুয়াল যদি কোনো উপন্যাসের কথা লিখতে বলে তার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা উপন্যাসই বেশি বেশি ইম্পর্টেন্ট, তবে মৃত্যু ক্ষুধাটা হচ্ছে তার মধ্যে একটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। কিন্তু 3টে উপন্যাস সম্পর্কে জানলে আপনারা দেখবেন যে ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই। তার মানে ওই 3টে উপন্যাসের প্রত্যেকটাই আলাদা করে আসলেও আসতে পারে যে মৃত্যুক্ষুধা উপন্যাসে কি নিয়ে আলোচনা করা হয়েছে বা বিষয়বস্তু কি এ ধরনের প্রশ্ন আসতে পারে, বা কুহেলিকা কি ধরনের আসতে পারে, এরকম আর কি। তাহলে আমরা কি কি দেখলাম? তার উপন্যাসিক সত্তা, তার প্রাবন্ধিক সত্তা, তারপরে কাব্যগ্রন্থ রিলেটেড দেখলাম। এছাড়া যে ধরনের কোশ্চেন নর্মালি আগে আসতো যে নজরুলের বা রবীন্দ্রনাথের যেরকম আসলো না 44-এ যে রবীন্দ্রনাথের 3টা ভ্রমণ কাহিনীর উদাহরণ মানে নাম লেখেন, সেভাবে আসতে পারে যে নজরুলের যে কোনো 3টা গ্রন্থের, এবার বলতে পারো যে 3টা প্রবন্ধের নাম বা 3টা
নাটকের নাম, নাটক আসলে স্রেফ হচ্ছে এইভাবেই আসতে পারে, নাটকের নাম, প্রবন্ধের নাম, বা হচ্ছে প্রেম প্রধান কাব্যের নাম, এইভাবে আসতে পারে, এটাও আসতে পারে। মানে যেভাবে বিসিএস এ আগে আসছে আর কি। এই পৃষ্ঠার মধ্যে যে যে প্রশ্নগুলোর কথা বললাম, এইগুলো হচ্ছে আমাদের বিসিএস রিটেনে আসতে পারে, পরীক্ষায় যে ফরম্যাটে প্রশ্ন আসতে পারে, সেই ফরম্যাটে চিন্তা করে বিসিএস এর রিটেনে সম্ভাব্য, ঠিক আছে, সেই সেই প্রশ্নগুলোর কথা এখানে সংক্ষেপে লেখা হইলো যাতে আমরা হারায় না যাই। এখন ধরেন যার একদম কোনো কিছু পড়ার ইচ্ছা নাই, যে ভাই এই এই শুনলাম, 5 মিনিট পরে যাবো গা, শেষ, এত পড়তে পারবো না, সে হচ্ছে এই হচ্ছে পীর বাচনের জায়গা। সাম্যবাদী নজরুল ঠিক আছে বেরো আসতে পারবো বইলা, বিদ্রোহী নিয়ে বলতে পারবো, তারপরে প্রেমিক সত্তা নিয়ে বলতে পারবো, প্রাবন্ধিক নিয়ে বলতে পারবো, উপন্যাস 3টা নিয়ে বলতে পারবো, আর প্রত্যেকটা 2-4টা করে নাম জেনে বলতে পারবো, শেষ, আমার চলে। আমি এখান দিয়ে 6 যদি 3, 4, 4.5 পাই, আমার হচ্ছে এনাফ, কোনো সমস্যা নেই। এইটা পাওয়ার জন্য বা পরীক্ষায় এখান থেকে সর্বোচ্চ একটা 6 মার্কের কোশ্চেন আসবে, তার মধ্যে 45 আইছে, 46 নাও আসতে পারে। হ্যাঁ, না আসার চান্স বেশি। তো কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো ইয়ে নাই, আপনাদের সময় কম, চাইলে এটা একটা প্রিপারেশনের অংশ, আমি ছাইড়ে দিয়ে চলে গেলাম। এই গেল হচ্ছে ইন জেনারেল কথাবার্তা। এবার আসেন হচ্ছে আপনারা আলাদা করে সময় নিয়ে পড়তেছেন, আমরা কেন এইখানে এত চিন্তা ভাবনা করে এত কিছু পড়তে যাব। দেখেন এখানে হিউজ কথাবার্তা এখানে অ্যাড করা হয়েছে, কথার কোনো শেষ নাই, অনেক কবিতা হচ্ছে একেবারে ফুল কবিতা ধরে অ্যাড করা হয়েছে, অনেক কিছু। এই জায়গায় আমার মনে চাইছিল যে রাজবন্ধের জবানবন্দি পুরাটা ধরে এখানে তুলে দিই। যাই হোক, তো এইগুলো আমাদের কেন লাগবে, কোথায় লাগবে? আপনি বিশেষ ক্যাডার হবেন, আপনি হচ্ছে রবীন্দ্রনাথ আর নজরুল নিয়ে ডিটেল না যাই না, মোটামুটি 1 ঘন্টা আলোচনা করতে পারবেন না, এরকম না বললে চলে যাবেন, এইটা আসলে হচ্ছে মানে জাস্টিফাইড না আর কি। আপনার ওনার সম্পর্কে খুব ভালোভাবে মানে স্ট্রং একটা প্রিপারেশন রাখতে হবে। এটা আপনার নিজের জন্যই, যেরকম জীবনানন্দ নিয়ে পড়তে পড়তে হারায় গেছেন, এর মানে কি আপনি ওরা চিনছেন, এইটা কি ওইটা কি সেটা কি বুঝবো না, স্বাভাবিক। জীবনানন্দের বোঝা তো মানে খুবই কঠিন। আর নজরুলের নিয়ে বোঝা তো আরো কঠিন, নজরুলের উপরে তো মানুষ মানে পিএইচডি গবেষণা করে, এই করে সেই করে। তার মানে আমরা যতদূর পারি আর কি, যত ডিপ জানা যায়, আচ্ছা, সেভাবে আমরা জানার চেষ্টা করব। এবং আমরা কোথায় কাজে লাগাবো, নজরুলের জিনিস আপনি সব জায়গায় কাজে লাগাইতে পারেন। আপনি যে রচনা লিখবেন বিভিন্ন জায়গায়, সেই রচনার ভিতরে আপনি নজরুলের লাইনগুলা লিখতে পারেন, আমরা যে লাইনগুলা পড়বো এইখানে, সেটা সাম্যবাদী হইতে পারে, বিদ্রোহী হইতে পারে। আমরা আমাদের যে ভাইবা থাকবে, আপনারা চিন্তা করেন না যে ভাইবা বোর্ডে হচ্ছে মানে সাহিত্য এড়ায় চলে আসতে পারবেন, সেটা অসম্ভব। অনেক সময় বোর্ডে নিজের হাতে কন্ট্রোলে থাকে যে কোন কোন সাহিত্য আপনার পছন্দ। আপনার যদি ওনার উপরে ভালো জ্ঞান থাকে, বা যেরকম আমাকে বলছিল যে একটা কবিতার লাইন লেখো, হ্যাঁ, তখন আপনি এটা লিখতে পারেন যে বলবীর বল উন্নত মম শির, শির নিহারি শিখরে শিখরি মাদ্রিদ, এরকম। এখন তখন ওরকম বলতে পারে যে তাহলে নিহারি শব্দটার মানে কি। আপনি প্রিপারেশন নিয়ে গেছেন যে হ্যাঁ আমি এটা শব্দের মানে জানি, তার মানে এটা আমি লিখবো, স্যার জিজ্ঞেস করবো, আমি পারবো। এইগুলো হচ্ছে প্রিপারেশনের একটা কৌশল, যে হ্যাঁ আমি এই দিকে যাচ্ছি, স্যার ওই দিক থেকে প্রশ্ন করতেছে। সুতরাং এই জিনিস যে আপনার খালি রিটেন একটা 6 মার্কের কোশ্চেন আসবে, আপনি মোটামুটি লিখলেন, দেখেন এইখানে 6 মার্কের কোশ্চেন আজকে ক্লাস করার পরে কেউ হয়তো 6তে 5 পাবেন, আমি বিশ্বাস করি যে 6তে 5 পাবেন, কেউ হয়তো এখানে 3.5 পাবেন। এই 1.5 মার্ক যে আপনি বেশি পাইছেন তার কিন্তু কোনো দাম নাই। এই 1.5 মার্ক কেন, রিটেনে 50 মার্ক বেশি পাইলেও আপনি তার কোনো দাম নাই এখন যে ভাইবার অবস্থা। কিন্তু এই এই জায়গাগুলা, এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো আপনারে মানে অনেক বেশি স্ট্রং করে তুলবে। এখন যাদের এরকম স্ট্রং হওয়ার দরকার আছে, তার হচ্ছে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে হচ্ছে একটু দেখার চেষ্টা করেন। আচ্ছা, প্রথমে দেখেন হচ্ছে এইখানে একটা ইন্ট্রোর মতন বলা আছে যে কাজী নজরুল হচ্ছে কি হচ্ছে জনপ্রিয় বাঙালি কবি। আমি আর একটা জিনিস একটু দেখাই, ভাই এইখানে দেখেন কি স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। দেখা যায় না, আমি তো দেখতে পাইতেছি আর একটা ডিভাইসে। আর একটু কেউ বলেন তো। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, এইখানে একটা কথা বলা আছে দেখেন, আপনারা সবাই নজরুল সম্পর্কে মোটামুটি জানেন, এই দুখু মিয়া তারপরে লোটর এইসব আমাদের জানার দরকার নাই, বা যা ছোটবেলায় জানছেন জানছেন। এখানে দেখেন আপনারা জানেন যে তার জীবনে একটা বড় পরিবর্তন হয়েছিল, সে কিন্তু সৈনিক হিসেবে দীর্ঘদিন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় সে যুদ্ধ করছিল। এখন বলছে কি আধুনিক বাংলা কবিতা দীর্ঘকাল ধরে প্রেম প্রকৃতি আর ব্যক্তিগত অনুভব অনুভূতির প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিসের ভিতরে ছিল? প্রেম প্রকৃতি, ব্যক্তিগত অনুভব অনুভূতি, এইসব প্রকাশ এর মধ্যে ছিল সীমাবদ্ধ। এই অবস্থার মাঝখানে কাজী নজরুল ইসলাম কি করলেন? বিদ্রোহ
আর প্রতিবাদের ঝান্ডা উঁচিয়ে অসহযোগ আন্দোলন কোন টাইম পিরিয়ডে হয়েছে? এই যে এই সময় অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের যাবতীয় উত্তাপ শুষে নিয়ে বাংলা কবিতার জগতে আবির্ভূত হইলেন। কবিতাকে তিনি ব্যক্তিগত নির্দিষ্ট ক্ষোভ থেকে হ্যাচকা টানে বের করে নিয়ে আসলেন ময়দানে, রাজপথে, বহু মানুষের কোলাহলের মধ্যে। তিনি প্রথম বাংলা কবিতাকে হাতিয়ারে পরিণত করলেন। এই যে কারার ওই লৌহ কপাট, হাতিয়ার। বাংলা ভাষার মধ্যে এত দাহ্যতা, এটা খুব প্রিয় লাইন আমার। বাংলা ভাষার মধ্যে যে এত দাহ্যতা আর এত আণবিকতা ছিল, তা তিনি প্রথম দেখাইলেন। বাংলা কবিতার ছন্দের মধ্যে যে এত গতি ছিল, তাও নজরুলেরই আবিষ্কার। প্রথাগত বাংলা কবিতার প্রাসাদ নজরুলের আগমনে হুড়মুড় করে যেন ভেঙে পড়ল। তার কবিতার কথা বলে উঠল আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ, শোষণ আর নির্যাতনের বিরুদ্ধে। ফলে নজরুল বাংলা কবিতার ইতিহাসে হয়ে উঠলেন অনন্য। এরপর আর ইন জেনারেল কথাবার্তা যায়। এই জায়গাগুলা এটা যেরকম এই যে সুন্দর কথাবার্তা বলা আছে, এরকম অনেক সুন্দর কথাবার্তা এটা বিভিন্ন জায়গায় বলা আছে। এখানে কি বলছে দেখেন, বাংলা ভাষার মধ্যে অন্যতম সাহিত্যিক দেশপ্রেমী এই তার কবিতার বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী নামে আখ্যায়িত করা হলেও কবিতার মূল বিষয়বস্তু মানুষের উপরে মানুষের অত্যাচার, সামাজিক অনাচার, শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। তার সব সাহিত্যকর্ম সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। এই যে দেখেন লেখার মাঝখানে তার সব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা সুস্পষ্ট ছিল। এটা না বললে বললেন তার সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। শুনতে ভালো শোনায়। তার সাহিত্যকর্মের প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি, বিদ্রোহ, ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধে তিনি নানা প্রবন্ধ লিখছেন, ছোট গল্প এসে। এরকম বিভিন্ন ভাবে আপনারা অনেক জায়গায় পাবেন আর্টিকেল নিজের ইচ্ছা মতো 2-3 লাইন, মাত্র 2-3 লাইনে বা সর্বোচ্চ 4 লাইনে একটা নিজের মতন ইন্ট্রো রেডি করে রাখবেন, এবং এটা মাস্ট এই নজরুলের ক্ষেত্রে। যে আমি কাজী নজরুল নিয়ে যাই আসুক না কেন, আমি এই ইন্ট্রো দিব, ঠিক আছে, এই এই ভূমিকা এটা দিব, এটা হচ্ছে একদম রেডি করে রাখবেন। এখানে কিছু জিনিস যেগুলো আমাদের আসলে আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে পড়তে বসছি, সেটা না পড়লে না, সেই জন্য দেওয়া। তার কি কি কাব্যগ্রন্থ আছে? অগ্নিবীণা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এখানে 12টা কবিতা আছে। কবিতাগুলোর মধ্যে কি আছে? প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আসছে মায়ের দামাল ছেলে কামাল পাশা, আনোয়ার, আনোয়ার, রণভেরী, সাতিল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি, মহরম। এইগুলা এরা অনেক হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষকে হচ্ছে উৎসর্গ করছিল হ্যান ত্যান। যদি অগ্নিবীণা কাব্যগ্রন্থ সম্পর্কে আসে, বলতে হবে যে সেখানে 12টা কবিতা ছিল। 12টার নাম বলতে পারলে ভালো, মনে থাকবে না, কয়েকটা নাম বলবেন। প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, বেশ কয়েকটাই মনে থাকবে আপনাদের, সাতিল আরব। এরকম 4-5টা নাম বলে দিবেন যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্যতম কয়েকটা কবিতার মধ্যে আছে এইটা এইটা এইটা। এরপরে এই কাব্যগ্রন্থের কবিতাগুলা, এই যে বিদ্রোহী, বিদ্রোহী নিয়ে তো আমরা এত পড়াশোনা করবো, এটা নিয়েই লেখা যাবে। তারপরে ধরেন আর দু একটা হচ্ছে এই যে কামাল পাশা নিয়ে একটা লাইন পড়লেন, বা হচ্ছে আগমনী নিয়ে একটা লাইন পড়লেন, এরকম দু একটা লাইন মাথায় রাখবেন। বা না রাখলেও শুধু বিদ্রোহী দিয়ে হচ্ছে অগ্নিবীণ শেষ করে দিয়ে আসা যাবে, সমস্যা নাই। এরপরে আছে সাম্যবাদী কাব্যগ্রন্থ। এখানেও 11টা কবিতা আছে, সবগুলাতেই মানুষের সমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এইটাও আমরা হচ্ছে ডিটেল পড়বো। ঝিঙা ফুল এটা ছোটদের কবিতা, সিন্ধু হিন্দল, তারপর চক্রবাক, নতুন চাঁদ, এগুলো আছে তার বিভিন্ন কাব্যগ্রন্থের নাম। মরুভাস্কর। তারপরে তার কিছু প্রেম প্রধান কাব্যগ্রন্থ আছে, যেমন দোলন চাপা। এই দোলন চাপার মুখপদ্যে যা সৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে, মুখ মুখ হাসে মোর, টক বগিয়ে খুন হাসে। এরকম এই যে কবিতার 2টা চরণ, এটা হচ্ছে মাথায় রাখতে পারেন। তারপর হচ্ছে বিশের বাসী, 27টা কবিতা আছে, হ্যান ত্যান, এসব লাগবে না। কয়টায় কি কবিতা, এগুলা লাগবে না। শুধুমাত্র এই যে এটা 19টা কবিতা ছিল, এটাও লাগবে না। এই ইয়াতে অগ্নিবীণায় 12টা ছিল, এটা মনে রাখবেন। সাম্যবাদীতে 11টা ছিল, এটা মনে রাখবেন, শেষ। আর কোনোটায় কয়টা কবিতা ছিল দরকার নাই। ছায়ানট, পূবের হাওয়া, তারপরে সর্বহারা, মানসী, সঞ্চিতা। আচ্ছা, সঞ্চয়িতাটা কার বলেন তো? সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সঞ্চিতাটা হ্যাঁ, হচ্ছে কাজী নজরুল। নজরুলের। জিঞ্জির, সন্ধ্যা, প্রলয় শিখা, নির্ঝর, সঞ্চারণ, শেষ সওগাত, ঝড়, কয়েকটা কাব্যগ্রন্থের নাম আমরা জাস্ট খালি জানিয়ে রাখলাম। আমাদের এখানে অত বেশি পড়ার কিছু নাই। তার কিছু নাটক আছে, ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়া, মধুমালা। এইগুলা হচ্ছে এখানে স্লাইডের মধ্যে ওই যোগ করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই যে এইটা, নজরুলের 3টা প্রবন্ধের নাম বা নাটকের নাম লিখুন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। সেই জন্য হচ্ছে ওইগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এরপরে তার কিছু প্রবন্ধের নাম আছে, যেরকম যুগবাণী, তারপরে ঝিঙে ফুল, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, ধূমকেতু, রাজবন্দী, জবানবন্দি। তার 5টা হচ্ছে নিষিদ্ধ গ্রন্থ ছিল। নিষিদ্ধ গ্রন্থ 5টার নাম কি? এগুলো আপনারা পিলিতে পড়ছেন, ওইগুলো আছে, আমরা দেখে নিব। এইসব আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না রিটেনে আসার মতো। তার কিছু গল্প গ্রন্থ আছে,
গল্প গ্রন্থের মধ্যে কি কি আছে, যেরকম দেখেন ব্যথার দান, নজরুলের প্রকাশিত প্রথম গ্রন্থ এটা। এখানে ভাষা আবেগাশ্রয়ী বক্তব্য হচ্ছে নরনারীর প্রেম কেন্দ্রিক। রিক্তের বেদন, শিউলিমালা। শিউলিমালার ভিতরে যে উল্লেখযোগ্য যে কবিতা, পদ্ম গোখরা, জিনের বাক্সা। পদ্ম গোখরা বেশ ভালো একটা কি বলে ছোট গল্প। শিউলিমালা ছোট গল্প। আমি যদি আপনাদের আচ্ছা, তারপরে হাসির গল্প সাপুড়ে। এই এই গল্প গ্রন্থটা নিয়ে যদি বলি, শিউলিমালা নিয়ে, যেরকম শিউলিমালা যে গল্পটা, উম শিউলিমালা যে গল্পটা, এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দাবা খেলায় খুব পটু। তো সে একসময় এক জায়গায় বেড়াইতে যায়, বেড়াইতে গেলে এক বয়স্ক ভদ্রলোক তার মেয়েরে নিয়ে থাকে। তো বাপ হচ্ছে খুব ভালো দাবাড়ু। তো এই এই নায়করে হচ্ছে আর এক মানে কলেজ শিক্ষক ওই ভদ্রলোকের মানে বৃদ্ধের বাড়িতে নিয়ে যায়। বৃদ্ধের বাড়িতে নিয়ে যায় বলে বসে যে দাবা খেলো। তো বৃদ্ধ হচ্ছে প্রায় 20-25 বছর পরে আইসা প্রথম এই ছেলের কাছে হারে আর কি। তো বৃদ্ধর যে মেয়ে থাকে সেই মেয়েরে বলে, বাপও বলে আর যে নিয়ে আসছিল সেও রিকোয়েস্ট করে যে ওর সাথে একদম খেলো। তো মেয়ের সাথে এই নায়ক হচ্ছে এরকম দাবা খেলতে বসে। তা বসলে হচ্ছে মানে মেয়ের আসলে যে রূপের কাছে এ খুব মানে নাস্তানাবুদ হয়ে যায়। প্রথম দিকে খুব খারাপ খেলে কিন্তু শেষ পর্যায়ে সে জিতে আসে সেইখান থেকে। তো এ দীর্ঘদিন সেখানে বেড়াইতেছিল, তো থাকা খাওয়ার সমস্যা বলে বৃদ্ধের বাড়িতেই হচ্ছে এই নায়ক মাসখানেকের জন্য থাকে। তো এই মেয়েটা ভালো গান টানও করতো, নায়ক হচ্ছে ভালো কি বলে দাবা খেলতো বা এরকম, তাদের মাঝখানে একটা প্রণয়ের সম্পর্ক হয়। এখন এইখানে যে ঘটনাটা ঘটে, ঘটনা হচ্ছে এরকম একটা বড় বাড়িতে এরকম হচ্ছে মানে ছেলে মেয়ে আছে, কিন্তু তারা কিভাবে মেলামেশা করতেছে এটা মানে কি বলে বিচার বিবেচনা করার মতন কোনো ব্যক্তি নাই, বা কেউ যে তাদের সম্পর্কে বাধা দিবে বা তারা কিভাবে মেলামেশা করতেছে এটা নিয়ে কথা বলবে, এরকম কেউ নাই। এই যে কথা বলার কেউ নাই, এই না থাকাটাই তাদের মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়ায়। তারা কেউ কখনো কাউকে স্পর্শ করেও দেখে না। কিন্তু দুইজনের মধ্যে একটা যে প্রণয়ের সম্পর্ক হয়ে ওঠে, তারা দুইজনেই এটা বুঝতে পারে। তো এর এক সময় হচ্ছে চলে যাইতে হবে। যখন চলে যাওয়ার সময় হয় তখন এই যাওয়ার দিন হচ্ছে মেয়েটা তার সামনে একটা, আচ্ছা মেয়েটার নাম থাকে শিউলি। তো মেয়েটা হচ্ছে একটা শিউলি ফুলের মালা রাখে। তো বলে যে তুমি মানে আমারে যখন মনে পড়বে তখন কি করব আমি। তো মেয়েটা বলে তুমি যে আশ্বিনের সময় যখন শিউলি ফুটবে তখন শিউলি ফুলের একটা মালা গেঁথে নদীতে ভাসায় দিবা আমার উদ্দেশ্যে। তো এইটাই হচ্ছে শিউলি মালা। এবং এই ব্যক্তি আর মানে পরবর্তীতে হচ্ছে কখনোই আর বিয়ে শাদী করে না, এবং প্রত্যেক বছর হচ্ছে ওরকম একটা করে শিউলি মালা সে ভাসায় দেয়। খুব সুন্দর সে গজল গাইতো। মেয়েটারও অনেক গান টান শিখায় আসছিল। যাই হোক, তাদের পরে কখনোই দেখা হয় না। এই প্রণয়ের কোনো পরিণতি হয় না। এটা হচ্ছে শিউলিমালা কাব্যগ্রন্থ, এই সরি গল্প গ্রন্থটা। আবার পদ্মঘোষা যে ছোট গল্পটা, পদ্মঘোষা ছোট গল্পে হচ্ছে একটা মেয়ে থাকে। এই মেয়ের হচ্ছে বিয়ে হয়েছে। যে বাড়িতে বিয়ে হয়েছে তারা আগে ধনাঢ্য ছিল কিন্তু এখন দরিদ্র। এই মেয়ে হচ্ছে একদিন খুঁজতে খুঁজতে যে আপনার ইয়ে খুঁজে পায়, কি বলে হম ওটাকে কি বলে, গুপ্তধন খুঁজে পায়। কিন্তু যে গুপ্তধনের কলসি পায় সেখানে একটা সাপ হচ্ছে পেঁচানো ছিল। তো হালকা বাড়ি দিলে এই সাপটা চলে যায়, একটা কলস নামানোর পরে দেখা যায় সেখানে আর একটা সাপ আছে, ওই সাপটার জোড়া। তখন এই মেয়েটা ওইখানে যায়, এক বাটি দুধ দেয়, ওই সাপটা দুধ পান করে চলে যায়। এরপরে ওই যে দুইটা সাপ, ওই জোড়া সাপ এই মেয়েটার পিছনে খালি ঘুরঘুর করে। কিছুদিন পরে হচ্ছে মানে গল্পের ইয়েতে প্রেক্ষাপটে বোঝা যায় যে এই মেয়েটার যমজ দুইটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চা দুইটা মারা গেছে। তো মেয়েটা মনে করে যে এই সাপ দুইটাই হচ্ছে তার বাচ্চা, তার কাছে ফিরে আসছে। তো সাপ হচ্ছে সারাদিন বাড়ির মধ্যে ঘোরাফেরা করে, কারো ভালো লাগে না। তো এই মেয়েটারে তার বাপের বাড়ি পাঠায় দেওয়া হয়। তো বাপের বাড়িতে তার বাপ মা হচ্ছে বেশ খাতির যত্ন করে, মেয়ের জামাই যায়। তো মেয়ে আর মেয়ের যে গহনা ছিল সেই গহনা হচ্ছে এই মেয়ের বাবা মা মানে ওই ছেলে শ্বশুর শাশুড়ি মিলে ডাকাতি করে। এরকম একটা নাটক করে যে আমরা ডাকাতি করতে আসছি, ডাকাতি হয়েছে। কিন্তু জামাই সেটা ধরে ফেলে। তো ধরে ফেলে হচ্ছে মেয়ের বাপ মার সাথে সম্পর্ক নষ্ট করে মেয়ে শ্বশুর বাড়িতে চলে আসে। তো এই মেয়ের মা একসময় মারা যায়। মেয়ের বাবা হচ্ছে মেয়ের একটু দূর থেকে দেখার জন্য জিন সাইজে আসে। তো যখন জিন সাইজে মেয়ের বাড়িতে আসে তখন ওই সাপ দুইটা ওই জিন হচ্ছে সবল দিতে যায়। আর ওই জিন সাইজে আসার বাপ হচ্ছে সাপ দুইটারে মারে। এই সাপ দুটাও মরে যায়, বাপও মারা যায়। এই হচ্ছে আপনার পদ্ম গোখরা এই ছোট গল্পের কাহিনী সংক্ষেপ। এই যে শিউলি মালা, পদ্ম গোখরা, যদি কোনো কারণে যে গল্পকার কাজী নজরুলের মানে লেখুন, তখন হচ্ছে আপনারা এইভাবে উল্লেখ করতে পারেন যে তার গল্পের মধ্যে হচ্ছে এরকম সামাজিক দিক ফুটে উঠছে, বা প্রেম প্রেম প্রধান একটা গল্প হচ্ছে শিউলি মালা, এইভাবে তুলতে পারেন। এইখানে দেখেন শিউলির নামটা শিউলি মালার সাথে সম্পর্কিত বলে আমি বললাম। এখানে নায়কটা মুসলমান ছিল, কি নাম আমি ভুলে গেছি। কোনো দরকার নেই। এই যে শিউলিমালা গল্পটা আমি আপনাদের
বললাম আপনারা কি লিখতে পারবেন? মানে আপনাদের কি মাথায় ঢুকছে যে শিউলিমালা গল্পগ্রন্থের কাহিনী কি? জি ভাই। জি ভাই। এইটা যেভাবে হচ্ছে মানে নায়ক চরিত্র নাম উল্লেখ না করে বলে আসলাম, ঠিক এইভাবে বলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। পদ্মগ্রাহ সেম জানলেই হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তার ছোট গল্প। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের নিচের দিকে আলোচনা যাই। আচ্ছা, আলোচনার এই পর্যায়ে হচ্ছে দেখেন, তার সাহিত্যে হচ্ছে নজরুল হচ্ছে এক ব্যতিক্রমধর্মী প্রতিভা। নজরুলের প্রতিভার ভেতরে আমরা একসাথে দুইটি প্রবাহ পাশাপাশি অবস্থান লক্ষ্য করি। একটা হচ্ছে প্রেম সৌন্দর্য, অপরটি হচ্ছে বলিষ্ঠ বিদ্রোহ। এই বিদ্রোহের পেছনে যে শক্তি কাজ করছে তা হচ্ছে প্রেম ও দেশপ্রেম। এইগুলো সব ভালো কথাবার্তা, আপনারা এগুলো পড়লেই বুঝতে পারবেন। আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এগুলো সেম, যেরকম ওই যে আপনাদের বললাম যে রবীন্দ্রনাথ, সরি, নজরুলের কবিতায় হচ্ছে প্রেম ও বিদ্রোহ যে একসাথে আছে সেইটা। এইটা নিয়ে সংক্ষেপে যদি পড়তে চান, এই যে এই অংশের যেটুকু লেখা আছে এইটুকু করলে চলে। হ্যাঁ, এটা ছোট একটা নোট, এটা পড়তে পারেন, খারাপ না, ভালোই। আচ্ছা, এর মধ্যে এই যে এইসব লাইনগুলো আমার বেশ প্রিয়। মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। তারপরে হচ্ছে এই যে আমি মানে এগুলো বিদ্রোহী কবিতা, আমরা একটু পরে দেখবো, দেখলে এগুলো আমরা এমনি অনেক কিছু লিখতে পারবো। আমরা সরাসরি হচ্ছে তার আচ্ছা, সাম্যবাদী নজরুলে যাওয়ার আগে একটু বিদ্রোহ, প্রেম আর বিদ্রোহ এটা পড়ে আসি। এই যে, আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে নজরুলের কবিতায় মানে বিদ্রোহী কবিতায় মিথের ব্যবহার, এটা দেখব। আচ্ছা, নজরুলের যখন বিদ্রোহী আর প্রেম সত্তা আসবে, তখন ওই প্রেম রিলেটেড দুই একটা লাইন উল্লেখ করতে হবে, যে কোনো লাইন। সেটা আপনারা তার যে রোমান্টিক গান শুনছেন সেটা থেকে উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেরকম এইখানে হচ্ছে এইটা হচ্ছে সরাসরি গানের লাইন থেকে তুলে দেওয়া হয়েছে, এটা দিতে পারেন। এই গান আমার মনে হয় না যে শোনেন নাই এমন কেউ নাই, সবাই শোনার কথা। এরকম মনার যে আহ, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, ওইটা কি সত্তা? ওটা কি রোমান্টিক সত্তা নাকি নারী সত্তা? না 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 না, ওটা হচ্ছে সাম্যবাদী সত্তা, পুরুষ নারী যে সমান সেটা, আচ্ছা। ওটা আমরা সাম্যবাদীর মধ্যে পড়বো। প্রেম মানে সরাসরি প্রেম, একেবারে মানে কিভাবে বোঝায়, আপনার যে জীবনে যে প্রথম প্রেম পড়লে যেরকম ফিল হয় সেটাই প্রেম, ওইটাই প্রণয়। আচ্ছা, আমরা আহ এখন হচ্ছে যে জায়গাটা একটু মনোনিবেশ করব সেটা হচ্ছে বিদ্রোহী কবিতাটার যে মিথের ব্যবহার সেটা আমরা একটু দেখব। এখানে আমি একটু হাইলাইট করে রাখছিলাম, হাইলাইটটা চলে গেছে, যাই হোক। বিদ্রোহী কবিতায় যে মিথের ব্যবহার সেইটা এখানে পুরা বিদ্রোহী কবিতা হচ্ছে লেখা আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে তার পুরোটা পড়বো না, পুরোটা মাথায় রাখবো না। আপনাদের ভিতরে হয়তো কেউ থাকতে পারেন যাদের বিদ্রোহী কবিতা অনেকটাই মুখস্থ। যে জায়গাগুলো আমরা লিখবো বা লিখলে মনে রাখতে পারবো সেগুলো আমি দাগায় দিতেছি, সেগুলো মনে রাখবো। বা ওইখানে মিথের ব্যবহারটা কি, আসলে মিথ ব্যাপারটা কি, এটা কি কেউ বুঝেন? মিথ জিনিসটা কি? রূপক। না 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 না, রূপক না। আচ্ছা। রূপক মানে হচ্ছে আপনারা আমি কোনো কিছুর সাথে ধরেন সরাসরি মানে কি বলে তুলনা দিলাম না। রূপক অর্থে মানে হচ্ছে ধরেন যে, ধরেন কেউ বোকা, তারা বললো কি যে গাছ বলদ। আবার কেউ ধরেন খুব শেয়ানা, এই ধরনের আর কি। কিন্তু মিথ ব্যাপারটা হচ্ছে কি, পৌরাণিক যে মিথ। সত্তা আছে না। হ্যাঁ, যেরকম ধরেন গ্রিক পুরাণ। হ্যাঁ, গ্রিক পুরাণে যেরকম দেবদেবীর কথা উল্লেখ আছে, আপনি তাদেরকে নিয়ে আসলেন। বা হিন্দু ধর্মে যেসব হচ্ছে পৌরাণিক সত্তা আছে, বা বেদে যেসব জিনিস আছে, বা রামায়ণ মহাভারতের যেসব ক্যারেক্টার গুলো আছে, সেইগুলারে আপনি নিয়ে আইসা কোনো কিছুর সাথে ব্যাখ্যা করলেন, এইগুলো হচ্ছে মিথের ব্যবহার। আমরা আর একটু পড়লে বুঝতে পারবো। যেরকম ধরেন, আচ্ছা এই লাইনটা পড়ি, বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। এইটার মানে, নিহারি শব্দটার মানে হচ্ছে দেখে। হ্যাঁ, শির মানে তো বুঝেন মস্তক, মস্তক দেখে আমারই মানে আমার মস্তক দেখে। নতশির ওই শিখর হিমাদ্রির, হিমাদ্রি মানে তো বুঝেন পর্বত, শিখর হিমাদ্রি মানে কি, পর্বতের যে চূড়া যেটা সেটা বুঝাইছে। সেই পর্বতের চূড়া হচ্ছে নতশির, মানে পর্বতের যে চূড়া সেটা হচ্ছে নত হয়ে গেছে। কার কাছে নত হয়েছে? আমার মস্তক দেখে পর্বতের চূড়াও নত হয়ে গেছে। এই লাইনটার মানে হচ্ছে, বুঝতে পারলেন কি বুঝাইছি? যে আমার মস্তক দেখে পর্বতের যে চূড়া সেটা হচ্ছে নত হয়ে গেছে। তাহলে শির নেহারি আমারই, নত শির ওই শিখার হিমাদ্রির, খুব ইম্পর্টেন্ট লাইন। এইখানে দেখবো না দেখবো না দেখবো না। আচ্ছা, বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস।
মহাপ্রলয়ের আমি নটরাজ, এই নটরাজ মানে হচ্ছে দেবতা শিবরে বোঝানো হয়েছে। হিন্দু ধর্মে কয়েকজন মানে ইম্পর্টেন্ট হচ্ছে দেবতা আছে, যেরকম বিষ্ণু, ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে ধ্বংসের দেবতা। তিনি সবকিছু ধ্বংস করে নতুন করে হচ্ছে সৃষ্টির জন্য ব্রহ্মা বা সৃষ্টি করেন। আমি মহাপ্রলয়, মহাপ্রলয় মানে কি আমি সবকিছু এখন ধ্বংস হবে, সেই মহাপ্রলয়ের আমি নটরাজ। নটরাজ মানে হচ্ছে ওই দেবতা শিবের কথা বলা হইতেছে। আমি সাইক্লোন, আমি ধ্বংস। আচ্ছা, আরো আগাই নিচে। মহাপ্রলয় মেবি হচ্ছে কিয়ামতের সাথে ইয়া করা হয়েছিল। হ্যাঁ, সেটাও করা যায়। আচ্ছা, এইখানে এই যে প্রেম আর বিদ্রোহ যে একসাথে, সেই জন্য হচ্ছে আমরা এই লাইনটা লিখবো, যে প্রেম আর বিদ্রোহ যে একসাথে। এর চাইতে ভালো লাইন আর নাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। যে আমি একসাথে হচ্ছে বাঁশের বাঁশরিতে হচ্ছে সুর তুলতেছি, আর এক হাতে হচ্ছে রণতুর্য, মানে আমি একেবারে যুদ্ধের অস্ত্র নিয়ে হচ্ছে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তো প্রেম আর বিদ্রোহ নিয়ে যখন কথাবার্তা বলবো, এই লাইন হচ্ছে অবশ্যই আনতে হবে। এটাও আবার মিথের ব্যবহার না ভাই, যে না, এটা শ্রীকৃষ্ণ মিথ্যার ব্যবহার কিন্তু না, শ্রীকৃষ্ণ এইটা কিন্তু আবার না এক মিথ্যার হাতে বাঁশি ব্যবহার। বাজাইছে আর এক হাতে হচ্ছে সুতো, যেরকম তো এরকম। ওটা আবার অন্য ব্যাখ্যার দিকে চলে যায়। আমাদের আবার উদ্দেশ্য তো হচ্ছে প্রেম আর বিদ্রোহ। শ্রীকৃষ্ণকে আমরা সামনে পাবো, যেরকম দেখেন, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির। এটা হচ্ছে কি, আহ আপনারা যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়ছিলেন, আমি আপনাদের এরকম জিনিস পড়াইছিলাম যে হার বান যমুনা, তারপর হচ্ছে কালীয় দমন পড়াইছিলাম, মনে আছে? একটা খণ্ড, 13 খণ্ডের একটা নাম ছিল কালীয় দমন। তো কালীয় দমনের জন্য একটা কালিয়া নাগ থাকে, মানে যমুনায় একটা বিষাক্ত সাপ থাকে, ওই সাপটার জন্য কেউ হচ্ছে জল আনতে পারে না। তো ওই সাপটা এসে দমন করে, সাপের বিষ সে নিজে হচ্ছে মানে নিজে ধারণ করে আর কি। মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির, মানে বারিধি মানে তো বুঝেন, পৃথিবীর বুকে যে ব্যথা আছে সেইটা সে হচ্ছে বিষ গ্রহণ করে, সে ব্যথাটা সে কি করবে, মানে প্রশমিত করবে আর কি। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধির। বুঝাই লিখতে না পারলে এখানে অনেকগুলো লাইন আমি দেখাবো, অতগুলো তো দরকার নাই, 4-5টা মনে রাখলেই চলবে। তার মধ্যে এই একটা মাস্ট। তারপরে আছে কি, আমি বেদুইন আমি চেঙ্গিস, এইটা উল্লেখ করতে পারেন। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আর জোড়ায় জোড়ায় পড়বেন, তাহলে হচ্ছে মনে রাখতে সুবিধা হবে। উম এই যে আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শীর্ষ, আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব। খেপা দুর্বাসা কি? দুর্বাসা নামে একটা মুনি ছিল। মুনি তো বুঝেন, মুনি মানে হচ্ছে ঋষি। হ্যাঁ, যারা ওই বনের ভিতর হচ্ছে সাধনা করে। এই খেপা দুর্বাসা কি, দুর্বাসা মুনিরে, মানে ধরেন কেউ তার কোনো শিষ্য আছে বা কেউ তার কাছে হচ্ছে প্রণাম টনাম দিয়ে কোনো কিছু একটা দিছে, কিন্তু দিলে তার মন ভরাইতে পারে নাই। তখন সে বিশাল ক্ষিপ্ত হয়ে সবাই হচ্ছে অভিশাপ দিত। তা দুর্বাসা মুনিরে সবাই এক নামে খুব ভয় পায়। এবং যখন এইসব জিনিসের খুব প্রচলন ছিল, যে মানে আমাদের বাপ দাদার আমলে আর কি, তখন যেসব টিচার খুব বাজে টিচার ছিল, যা আসলে হচ্ছে খালি খ্যাক খ্যাক করে, কিন্তু তারা শিক্ষক, তখন তাদের বলতো যে ওই দুর্বাসা মুনি আসছে, মানে কিছু বললেই হচ্ছে পিটাবে, অভিশাপ দিবে। হ্যাঁ, এই হচ্ছে খেপা দুর্বাসা, মানে তার মেজাজটা সবসময় ক্ষিপ্ত থাকতো। তো এখানে হচ্ছে এটা একটা পৌরাণিক কি বলে চরিত্র, খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব, মানে একদম পৃথিবী একদম দাহন করাই দিবে। আমি পরশুরামের কঠোর কুঠার, ওইটা খুঁজতেছিলাম, ওইটা কই, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আহ আচ্ছা, ছিন্ন মস্তা চণ্ডী আমি সর্বনাশী, এটাও আপনারা জানেন। আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এই লাইন তো আপনাদের সবার মোটামুটি মুখস্থ। আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, এইটা কি? এইটা হচ্ছে, আপনারা জানেন যে উনি হচ্ছে শ্যামা সঙ্গীত লিখতো অনেক। নজরুলের হচ্ছে অনেক শ্যামা সঙ্গীত আছে। শ্যামা সঙ্গীত মানে হচ্ছে আমাদের যে কালী দেবী আছে, কালী দেবীর যে স্তুতিমূলক যে কবিতাগুলা বা গান, সেগুলা। তো উনি হচ্ছে ছিন্নমস্তা চণ্ডী মানে কি? ছিন্নমস্তা চণ্ডী বলতে কি বুঝাইতেছে, এই দেবীর প্রায় 13-14টা রূপ আছে, আমি ভুলে গেছি এক্সাক্ট কতটা। শ্মশান কালী আছে, অনেকগুলো আছে। তো উনি যারা দুষ্ট তাদেরকে হচ্ছে একেবারে মানে তার কি বলে গলা কাইটে ফেলে সেটা দিয়ে একদম পুরো এরকম মালা পরায় রাখতো নিজের গলায়। এবং হচ্ছে ওনারে থামানোর জন্য ওনার যে স্বামী, মানে শিব, ওই যে প্রথমে যে নটরাজ পড়লাম, তিনি একদম এরকম শয়নে মানে শোয়া ছিল। মহিলা যাওয়ার সময় হচ্ছে, দেবী যাওয়ার সময় তাকে হচ্ছে ডেঙ্গায় যায়, তখন স্বামীর গায়ে পা পড়ে,
জিভ বের করে, ওই জন্য তার মানে প্রতিমাটা ওইরকম তৈরি তৈরি করা হয় যে একদম জিভ বের করে সেরকম। তার মানে হচ্ছে এখানে কালী দেবীর কথা বলা হইতেছে, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। জাহান্নামের আগুন বলতে কি বুঝাইতেছে দেখবেন, এই জিনিসগুলো দেখা যায় যে একেবারে সব দিকে লাল টকটকে, মানে চারপাশে শুধু রক্ত, বোঝা যাইতেছে যে এখানে একেবারে জাহান্নাম। সেইখানে হচ্ছে ওই কালী দেবী হাসতেছে যে একদম সবকিছু ধ্বংস করে ফেলতেছে সে। তো সেইটা হচ্ছে উনি ওনার সাথে তুলনা করছেন এইভাবে যে আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। এত বাজে একটা সিচুয়েশনেও হচ্ছে আমি সবসময় হাসির ভিতরে থাকতেছি, মানে এতটাই স্থির চিত্ত আমার। মিথের ব্যবহারটা এরকম। মিথের ব্যবহারটা কি, ধরেন পৌরাণিক অনুষঙ্গ, মানে মিথে বলা হচ্ছে পৌরাণিক অনুষঙ্গ জিনিসটা কি, যে আপনি বা আমি, এই জিনিসটা আর একটু পরে আসি, আর একটা জিনিস দিয়ে বোঝানো যাবে। এই যে আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এইটা একটা খুব ভয়ানক লাইন। এইখানে পরশুরাম নামে একজন কি বলেন ক্ষত্রিয় ছিল, মূলত সে ছিল ক্ষত্রিয়। পরশুরামের কঠোর কুঠার, তার একটা কুঠার ছিল, কুঠার তো বুঝেন যা দিয়ে হচ্ছে গাছ ফালি করে। তো উনি হচ্ছে খুবই মানে শান্তিপ্রিয়, যাই হোক, তা সে হচ্ছে এক নিস্তব্ধ গুহায় হচ্ছে তার মতন সে সাধনা করতো। এখন বিশ্বে কি হয়েছে, বিশ্বে হচ্ছে অশান্তি হইতেছে। আপনারা জানেন যে হিন্দু ধর্মে চারটা মানে বর্ণগোত্র যেরকম বলে যে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এরকম চারটা ভাগে ভাগ করায়। তা ক্ষত্রিয় যারা, তাদের কাজ হচ্ছে যুদ্ধ করা। তার মানে গ্যাঞ্জাম বাঁধলে হচ্ছে যায় মারামারি করবে, যুদ্ধ করবে। এরা সারাদিন হচ্ছে খালি মারামারি করতেছে। তো এই ক্ষত্রিয়রা যদি না থাকে তাহলে মারামারি করার লোক থাকবে না। তো পরশুরাম কি করছে, নিক্ষত্রিয় করছে, এবং নিক্ষত্রিয় কতবার করছে জানেন, একবার দুইবার না, সম্ভবত 31 বার বা 32 বার আর কি, মানে সারা পৃথিবীতে যত ক্ষত্রিয় ছিল সে সবাই মারে ফেলতেছে, এরকম আর কি পুরাণে উল্লেখিত আছে। এখন তাহলে পরশুরাম কি করছে, পৌরাণিক অনুসঙ্গতে কি বলা, যে সে হচ্ছে এরকম একাধিকবার যে ক্ষত্রিয়দের সবাই মারে ফেলছে, আবার ক্ষত্রিয়রা জাগছে আবার মারে ফেলছে এরকম। এখন ক্ষত্রিয়দের মারার উদ্দেশ্য কি, যেন বিশ্বে যুদ্ধ না হয়, যুদ্ধরে বন্ধ করা। এখন কাজী নজরুল নিজেরা কিভাবে তুলনা করছেন, তাহলে এটা তো একটা পৌরাণিক অনুষঙ্গ, মানে পুরাণে বা এরকম একটা ঘটনা ছিল যে পরশুরাম কি করছে, সব ক্ষত্রিয়দের এরকম এতবার একাধিকবার হচ্ছে হত্যা করছে, কইরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এই কাজটা করছিলেন। এটা তো পৌরাণিক কথা, যেটা সত্য। এখন নজরুল কি বলতেছে, যে আমি পরশুরামের কঠোর কুঠার, আমি নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, মানে বিশ্বে একেবারে শান্তি প্রতিষ্ঠা করব। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমি কি, আমি পরশুরামের কঠোর কুঠার, এমন একটা কুঠার যেটা দিয়ে বিশ্বে যারা এই যে ক্ষত্রিয় আছে মানে যুদ্ধ করতেছে তাদেরকে একদম নিক্ষত্রিয় করে দিব, তাদের বংশ নির্বংশ করে দিব, তাদেরকে শেষ করে ফেলবো। এইটাই হচ্ছে পৌরাণিক অনুষঙ্গের ব্যবহার। পৌরাণিক অনুষঙ্গ বা মিথের ব্যবহার ব্যাপারটা এরকম, যে পুরাণে যে জিনিসটা ঘটছে সেটা তো সার্টেন, শাশ্বত। আপনি নিজের সাথে যে জিনিসটা বুঝাইতে চাইতেছেন এইটার সাথে এটারে লিঙ্ক আপ করা, মিশাই দেওয়া, এইটা যেসব কবি ব্যবহার করতে পারে তাদের কবিতা, এটা শামসুর রহমানের কবিতা এরকম দেখা যায়, আর নজরুলের কবিতায় তো ভয়ানক ভাবে দেখা যায়। সেইগুলা হচ্ছে এই যে পৌরাণিক অনুষঙ্গ বা মিথের ব্যবহার। হ্যাঁ, মিথের ব্যবহার মানে শুধু এরকম বললে হবে না যে পরশুরামের কথা বলা আছে, বিশ্বামিত্রর কথা বলা আছে, খেপা দুর্বাসা মুনির কথা বলা আছে, তারপর হচ্ছে চেঙ্গিসের কথা বলা আছে, নটরাজের কথা বলা আছে, এরকম আপনি 7-8টা নাম বলে গেলেন ঠাস ঠাস কইরা, এটা বললে হবে না। আপনার এই মিথের বা পৌরাণিক অনুষঙ্গের ব্যবহার কি, ব্যবহার হচ্ছে ধরেন বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গের ব্যবহার বা মিথের ব্যবহারটা কিভাবে হয়েছে। তিনি এই লাইনটা লিখছেন, এই লাইনটা কি কেন লিখছেন, যে হ্যাঁ পৌরাণিকে এরকম এরকম বর্ণনা ছিল যে পরশুরাম হচ্ছে মানে যে ক্ষত্রিয়রা ছিল তাদেরকে মেরে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন একাধিকবার। ঠিক একইভাবে কবি এইখানে নিজেকে পরশুরামের কঠোর কুঠারের সাথে তুলনা করে সকল ক্ষত্রিয়দের নিক্ষত্রিয় করার মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করছেন। এই যে দুইটা জিনিসটা আপনারও লেখার মাঝখানে লিঙ্ক আপ করাইতে হবে। এইটাই হচ্ছে লেখার সিস্টেম। খালি জাস্ট উদাহরণ একটা লাইন কোটেশন মারে দিলাম বা দুই একটা নাম লিখে দিলাম পৌরাণিক অনুষঙ্গ হয়ে গেল, এরকম কিন্তু না। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন, কি বুঝাইতে চাইছি? জি ভাইয়া। ভাই এরকম কয়টা কোটেশন দিব এক্সাম হলে, এরকম ব্যাখ্যা সহ? যে কয়টা আপনার মানে কি বলে, ওই যে ওটা জানি কি বলে, সামর্থ্যে কুলায় আর কি। হ্যাঁ, আমি মনে হয় 8টা দিছিলাম, 3 পেজ লিখছিলাম, 8টা দিছিলাম 45-এ। ভাই এই মানে কোশ্চেনের 6 মার্কের প্রশ্ন? 6 মার্কে। আমি এখানে একটা ফ্যাক্ট আছে, 6 মার্কের জন্য আমি তো আপনাদের গতদিন বলছি যে আপনারা 2 পাতা লিখলে এনাফ। হ্যাঁ, আমি শুধুমাত্র
নজরুল আর একটা জানি কোনটা আসছিল, যে এইটা আমি অনেক লিখবো বইলে আমি বাকি সব কটা হচ্ছে 3 পাতা করে লিখছিলাম। আমার একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমি সবকিছু সমান মার্ক সমান সাইজে লিখি। যদি 5 মার্কের একটা প্রশ্ন 1 পেজ লিখি, তাহলে 5 মার্কের ওইখানে যত প্রশ্ন আছে সবই আমি 1 পেজ লিখি। যেরকম ধরেন হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, যদি 1 পাতা লিখি তাহলে 10টায় 1 পাতা লিখবো। যদি 2 পাতা লিখি 10টায় 2 পাতা লিখবো। বাংলা হচ্ছে সাহিত্যের প্রশ্ন, যদি 1 পাতা লিখতাম 1 পাতায় লিখতাম। আর এইখানে এইটা আমার লেখার উদ্দেশ্য যে দেখেন 45-46 নিয়ে আমাদের আসলে আমার যে বয়স হয়েছে এই বয়সে ক্যাডার হয়ে কোনো লাভ নাই ওই বিশেষ গুলাই। এইগুলা হচ্ছে জাস্ট মানে এটার কিভাবে ব্যাখ্যা করা যায়, গেছি পরীক্ষা দিতে, এটা একটা যে জানি লেখা দিয়ে আসি কি আছে। হ্যাঁ, এখন পাইছি এরকম একটা জিনিস, এত বিশেষ ধরে পড়তেছি কোনোদিন নজরুল নিয়ে লেখার সুযোগ পাই নাই, 45-এ পাইছি, এখন ওইখানে ছাড়িয়ে দেওয়া উচিত হবে? এই জন্য লেখছি মনের সুখে। এটা হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড না বা ফলো করতে আমি বলতেছি না। হ্যাঁ, এখানে আপনারা 2 পেজ লিখবেন এমনি ভাইয়া এবং তিনটা মানে লাইন, মানে তিনটা লাইন বলতে তিনটা এনাফ। পার্ট আর কি। 2 হ্যাঁ, লাইন এই 2 যে লাইন একটা করে। পার্ট, হ্যাঁ এরকম 3টা এনাফ, পার এনাফ। 3 মার্কের প্রশ্নের জন্য হচ্ছে এরকম একটাই যথেষ্ট ছিল, একটা বা 2টা দিলে যথেষ্ট, আমি 1-2টার বেশি দিতাম না। এই কোশ্চেনটাই তো ভাইয়া মানে 5 পেজেও মানে লেখা যায়, কোশ্চেনটা হ্যাঁ যেরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা এখানে যায়। তবে অনেক বাংলার ব্যাপারটা হচ্ছে কি ভাই, বাংলার সাহিত্যের যে জায়গাটা, সেই সাহিত্যের জায়গাটা হচ্ছে টিচারদের ইমপ্রেস করার জায়গা। হ্যাঁ, মানে আমি ওই পরীক্ষা দিতে বসছি একটা মোটো মাথায় রেখা যে আমি এখানে এই 200 মার্ক শেষ করব এবং আমি এখানে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে তুলবো। মানে ম্যাক্সিমাম মানে কি, মানে যেটা কেউ কখনো তুলে নাই এরকম ম্যাক্সিমাম মার্ক আমার এখানে তুলতে হবে। আমি এই চিন্তা করে বসি, এই বিসিএস আমার ক্যাডার হইতে হবে, ফরেন পাইতে হবে, এরকম কোনো চিন্তা নিয়ে আমি বসি নাই। বসছি যে ওইখানে আমার ম্যাক্সিমাম মার্ক তুলে আসতে হবে। তার মধ্যে এখন এইটারে ইমপ্রেস করার জন্য যত কিছু করা সম্ভব আর কি। এখন আপনি ইমপ্রেসের খেলা এখানে এমন লেখা লিখলেন যে 3য় ঘন্টায় এসে লেখার সুযোগ পাইলেন না, এটা করলে তো হবে না। হ্যাঁ, এটা হচ্ছে, এটা অনেক এর কথা, এত কিছু আপনাদের চিন্তা করার দরকার নাই। আপনারা মোটামুটি বা এটা তো আমার মনে করেন হচ্ছে 3 নম্বর রিটেন বা আমার প্রিপারেশন নেওয়া 4 নম্বর বিশেষ বলা চলে। যদি আমি 45 ধরি, আমি 41-এতে পড়তেছি, তাহলে হচ্ছে 43 দিছি, 44 দিছি, 45, এই যে 46-এর সময় আপনাদের পড়াইতেছি, এই যে পরিমাণ আপনাদের পড়ানো হইতেছে তা আমার প্রিপারেশনের এটা এখন কততম ইয়ে চলে। এখন এরকম অনেক বয়োবৃদ্ধ মানুষজন আছে, হ্যাঁ, যারা লিখবে, ওইটা স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড হচ্ছে কি, যে মোটামুটি একটা কি বলে ফ্রুটফুল আর কি, আমার হচ্ছে 130-35 পাইতে হবে, এটা আমি পাইয়ে আসি, শেষ, এটাই আমার স্ট্যান্ডার্ড। এটা চিন্তা করার ইয়ে নাই। 3টা কোটেশন দিলে এনাফ, মানে ফার এনাফ। এবং আপনি লেখার মাঝখানে সুন্দর সুন্দর লাইনগুলো নিয়ে আসবেন যেগুলো এই জায়গায় উল্লেখ করা আছে। যে নজরুলের কবিতায় যে এত বিষবাষ্প ছিল, এত শব্দে, বাংলা কবিতায় যে এত আণবিকতা ছিল, তাই এর আগে কারো কবিতায় প্রকাশ পায় নাই। এই ধরনের কথাবার্তা নিয়ে আসবেন, এমনি মার্ক বাড়বে। আচ্ছা, আমার এইখানে যেটা মেইন ইয়ে ছিল সেটা হচ্ছে এই যে পৌরাণিক অনুষঙ্গে দিয়ে যে ব্যাখ্যা করার যে ব্যাপারটা, এইটা আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমারে বলেন। এইটা কিন্তু ঠাস করে কয়েকটা নাম লিখে চলে আসলেন এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ, আচ্ছা এরপরে আর একটু দেখি আর কি আছে। আচ্ছা, এইটা তো আমরা হচ্ছে একেবারে মুখস্থ রাখবোই। হ্যাঁ, এই যে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এটা মাস্ট মুখস্থ রাখবেন। ভাইয়া কেন এটা এটা যে কি জীবন, হিসেবে ইউজ করেছেন? বুঝিনি, আবার বলেন। এটা কি হিসেবে ইউজ করার জন্য মানে মনে রাখতে হবে? এটা কি হিসাবে না, এটা মিথ্যিত কোনো কিছু না, এটা আপনার লাগবেই। যদি বিদ্রোহী কবিতা নিয়ে কোনো লাইন বলেন, একদম শুরুতে এটা বলবেন, বলবীর বল উন্নতম শির শির নিহারি শিখর ওই নত শির ওই শিখর হিমাদ্রির, এইটা। অথবা এই লাইন মনে রাখবেন, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল। উৎপীড়িত মানে কি, যারা হচ্ছে মানে যাদের উপরে অত্যাচার করা হয়েছে, যারা হচ্ছে অত্যাচারিত আর কি, উৎপীড়িতের ক্রন্দন রোল, তাদের কান্না আকাশে বাতাসে ধরিবে না। হ্যাঁ, মানে আকাশে বাতাসে তাদের কান্নাগুলা ধ্বনিত হবে না, প্রকম্পিত হবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। অত্যাচারী যে, তার খড়গ কৃপান তো বুঝছেন, খড়গ থাকে না, ওই যে দেখছেন দেবীর হাতে থাকে, যাদের সবাই মানে মানে সোজা বাংলায় কি, কাটে যেটা দিয়া, কোপায় যেটা দিয়া, সেই খড়গ, এই খড়গ কৃপান হচ্ছে ভীম রণভূমে। ভীম রণভূমি হচ্ছে এরকম অত্যাচারী, এই খড়গ দিয়ে কারোর উপর অত্যাচার করবে না। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এইটা যেদিন হচ্ছে জাস্ট মানে প্রতিষ্ঠিত হবে যে হ্যাঁ, উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিত হইতেছে না, কোন অত্যাচারে অত্যাচার করতেছে না, সেই দিন এই বিদ্রোহী হচ্ছে শান্ত হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, বিদ্রোহী কবিতার যদি কোন লাইন থাকে এইটা ইয়ে করবেন আর কি, মানে ভাই ভীম হ্যাঁ, রণ অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবেন, এটার মানেটা আরেকবার বলুন। ভীম অত্যাচারীর খড়গ। রণভূমে রণিবে না সহজ হিসাব হচ্ছে
এটা ওয়ার্ড টু ওয়ার্ড ব্যাখ্যা করা খুব টাফ ভাই। রণভূমি মানে তো বুঝছেন, মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র হচ্ছে, যুদ্ধক্ষেত্রে কারা থাকে? ধরেন এইটা একটা মহাভারতে ভীম বুঝাইছে না মনে হয় নাকি? ভীম 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 রণভূমে রণিবে না, এটা আবার ওই ভীম দিয়ে আমরা ব্যাখ্যা করতে যাব না। হ্যাঁ, মহাভারতের ভীম আমরা আবার অন্য দিকে ইয়ে করা লাগবে। আচ্ছা, এইখানে সহজভাবে বুঝেন যে অত্যাচারীরা কি করে। ধরেন কোন জায়গা, কোন একটা গ্রাম আটক করছে, সেই গ্রামের যে শিশু বা নরনারী আছে তার উপরে হচ্ছে অত্যাচারীরা অত্যাচার করতেছে। কি দিয়া? খড়গকৃপাণ দিয়া। সেইটা এরকম রণিবে না, মানে এরকম অত্যাচারিত করার সুযোগ থাকবে না। এটা যদি হয় তখন আমি শান্ত হব। এই জবপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এই 4টা লাইন হচ্ছে মাথায় রাখবেন, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে রেখে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা। এইটার জন্য আবার হচ্ছে আপনার সজনীকান্ত ঘোষের একটা আহ, পত্রিকা ছিল, একটা প্রিলিতেও হয়েছিল। বলেন তো কি পত্রিকাটার নাম? শনিবারের চিঠি। শনিবারের চিঠি। হ্যাঁ হ্যাঁ, শনিবারের চিঠি। এই শনিবারের চিঠিতে এইটারে নিয়ে হচ্ছে মক করেও একটা কবিতা রচনা হয়েছিল, যে আমি ব্যাঙ, আমি সাপ, আমি ব্যাঙ খায়া হচ্ছে কি কি ব্যাঙের গর্তে ঢুকে এই করি, মানে খুবই ইয়ে টাইপের আর কি। যাই হোক, ভাই এটা নিয়ে নজরুল অনেক কি কল্লোল সমালোচনা। পত্রিকা লিখতো? হুম, নজরুল নজরুল কি কল্লোল পত্রিকার মধ্যে লেখালেখি করতো? কল্লোল, কল্লোল না কলম, কোনটা বলতেছেন? কল্লোল কল্লোল কল্লোল, হ্যাঁ, কল্লোল কল্লোল। যুগের কবি তো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের নজরুলের বিদ্রোহী কবিতায় যে মিথের ব্যবহার, সেইটা একটা, দুইটা, তিনটা। এখানে একটা গোপন ক্রিয়ার কথা আছে, খুব সুন্দর। এটা হচ্ছে এই যে প্রেমের কথা আনলে এই কথাটা আনতে পারেন। আমি গোপন প্রিয়ার চকিত চাহিনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কঙ্কন। এটা বুঝেন নাই কি বলেন তো? ছল করে দেখা অনুক্ষণ মানে কি বলেন তো? গোপনে কোনো মেয়েরে কখনো দেখছেন যে সে যেন আপনারা না দেখতে পায়, চুরি করে দেখা? এটা হচ্ছে ছল করে দেখা অনুক্ষণ। আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। খুবই সুন্দর রোমান্টিক লাইন। আমি গোপন প্রিয়ার চকিত চাহিনি, এটা উল্লেখ করতে পারেন প্রেমের ইয়া উল্লেখ করতে চাইলে। আর একটা তো যে মম, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, এটা এত বেশি ব্যবহৃত হয় ওইটা। এটা হচ্ছে ভাই স্ট্রেংথের উপরে, বুঝছেন, যে আমি আমি একটু ভিন্ন কিছু লিখবো, এটা লেখেন এরকম। হম, এইখানেও একটা আছে, দরকার নাই। ঠিক আছে, এই এই হচ্ছে মোটামুটি। এখানে একাধিক জিনিস দিয়ে আরো অনেক কিছু এখানে ব্যাখ্যা করা যায়। শাকদিক জমদগ্নি, এইখানে যতগুলার কথা বলা আছে এগুলা দিয়ে ব্যাখ্যা করলে অনেকগুলা পুরাণ পড়া লাগবে। একটা অবাক করা ব্যাপার হচ্ছে যে নজরুল এত, এটা সম্ভবত 21 বছর বয়সে মনে হয় লেখা, আমি ভুলে গেছি যে এত অল্প বয়সে সে এত কিছু জিনিস সে পড়ে ফেলছে ওই সময়। 23 আচ্ছা যাই বছর। হোক, 23 বছর। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিদ্রোহীর গেল। এরপরে আমরা হচ্ছে তার সাম্যবাদী কবিতায় যাই। আচ্ছা, সাম্যবাদী কবিতা, সাম্যবাদী শব্দটার অর্থ আপনারা সবাই বুঝেন। এইখানে একটা নর্মাল কথা কথা বলা আছে যে বাংলা সাহিত্যে সাম্যবাদের প্রবক্তা হচ্ছে কাজী নজরুল ইসলাম, হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত ও পথিকৃৎ কাজী নজরুল ইসলাম। বলছে হিন্দু মুসলিম মানে সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলা সাহিত্যে যে সাম্যবাদ ও অসাম্প্রদায়িকতা ধারা সৃষ্টি হয়েছিল তা অভূতপূর্ব অবসরণীয়, তা নেই সেই। জীবনানন্দ দাশ কি বলছে? নজরুল ঊনবিংশ শতকের ইতিহাসের প্রান্তিক শেষে নিঃসংশয়বাদী কবি। তার সংশয়হীনতা, জাগ্রত মানুষের প্রতি প্রবল আস্থা, ইতিবাচক ব্যক্তিত্বের মজবুত ভিত ছিল, এই সেই এই হ্যান ত্যান। আচ্ছা, তার লেখার ভিতরে এই যে আছে, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই যেন আমাদের প্রাত্যহিক মূল মঞ্চে দাঁড়াইছে। এখন ধরেন আইসে যে সাম্যবাদী নজরুল সম্পর্কে লেখেন, কেউ হচ্ছে এইটুক লিখে দিয়ে আসছে, কোনো সমস্যা নাই, খুব সুন্দর লেখা, ছোট লেখা, দুই একটা লাইন এরকম এইভাবে হচ্ছে লাইন লিখতে পারেন লেখার মাঝখানে, যদি ওরকম কোটেশন মনে না থাকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সাম্যবাদী কবিতায় সাম্যবাদী কথাটা যদি আসে, তাহলে যেসব জিনিস হচ্ছে লিখবো বা পড়বো, আমি কয়েকটা কবিতার নাম লিখি। এক হচ্ছে সাম্যবাদী কবিতা, তারপর হচ্ছে মানুষ কবিতা। মানুষ কবিতাটা পড়ছেন কেউ? মানুষ কবিতাটা কেউ পড়ছেন? জীবন বন্দনা তো পড়ছেন, ছোটবেলায় স্কুলে ছিল। মানুষ কবিতাটা কেউ পড়েন নাই? আচ্ছা, মানুষ কবিতাটা আজকে ঘুমানোর আগে ইউটিউবে শুনবেন, হ্যাঁ, কোন একটা যার ভিউ ভালো এটা শুনবেন। এই কবিতাটা নিয়ে আমার একটা খুব অদ্ভুত স্মৃতি আছে। নজরুলের কবর কোথায় বলেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
তো আমি আমার ওই যে বন্ধুর কথা বলি, যার সাথে আমি সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করতাম, অ্যাডমিন যে, তা আমরা ঢাকা শহরে অনেক ঘুরে বেড়াইছি, মানে এ জায়গা ঘুরে বেড়াইতাম। যেরকম হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতেছি যে এই এর কবর, এইখানে ওইখানে সে, এরকম। তা নজরুলের হচ্ছে কবর দেখতে গেছি, নজরুলের কবরের পিছনে ওইখানে ইম্পর্টেন্ট কয়েকটা ব্যক্তির কবর আছে, দুই একজনের নাম বলতে পারবেন? জয়নুল আবেদিন, হ্যাঁ ঠিক, জয়নুল আবেদিন। আর চার নেতার আপনারা মাজার কামরুল হাসান। হ্যাঁ, চান্নাতার মাজা তো উল্টা পাশে, হ্যাঁ, কামরুল হাসান। একটা আমি বলি, শেখ মুজিব আমার পিতা। হ্যাঁ, এটা তো হচ্ছে, এটার রাইটার কে? মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী। এই যে শেখ মুজিব আমার পিতা, এখানে এখানে হচ্ছে 10টা প্রবন্ধের কথা বলা আছে। তার মধ্যে একটা প্রবন্ধ এরকম আছে যে ডক্টর কি জানো, আমার স্মৃতিতে ভাস্কর্যের নাম আবু সাইদ চৌধুরী তো না, আরে ওই লোকটার নাম কি আমি ভুলে গেলাম। ঢাকা ভার্সিটির একজন শিক্ষকের কথা বলা ছিল সম্ভবত, বিসি বা এরকম বিচারপতি সাইদ, বিচারপতি সাইদের কথা বলতেছেন, মানে বিচারপতি আবু না না সাইদ না 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 না, অন্য না। আচ্ছা একটু 1 মিনিট, হ্যাঁ, আমি একটা কল আসছে। আচ্ছা সরি, আমার একটা গুরুত্বপূর্ণ কল আসছিল তাই। আচ্ছা, তো ওইখানে যে প্রবন্ধে যে স্যারের কথা বলা আছে, ওনার মানে কবরও ওইখানে আছে। তা হাঁটতে হাঁটতে যাই এরকম দেখতেছি, ধরেন একজনের নিয়ে পড়ছি, তার কবর সামনে পড়লো, এরকম আর কি। তা যে স্মৃতিটা ছিল আর কি, যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ওইখানে নজরুলের ওইখানে দেখবেন সবসময়, বা ঢাকা ভার্সিটিতে সবসময় হচ্ছে বিভিন্ন সাহিত্য অনুষ্ঠান চলে। এরকম অনেকগুলা বাচ্চা দাঁড়ানো, এইভাবে মাইক নিয়ে দাঁড়ানো, তো এ একটা কবিতা লাইন বলতেছে, এ একটা বলতেছে, এরপরে এ বলতেছে, এভাবে আর কি বলতেছে। আমি আমার বন্ধু চুপচাপ দাঁড়ায় আছি। তো এখানে লিচু চোর কবিতাটা বলতেছে, বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, এই কবিতা তো শুনছেন, লিচু চোর, খুব সুন্দর একটা কবিতা। এটা বলতেছে, আমরা খুব এনজয় করতেছি, চুপচাপ বসে বসে শুনতেছি আর কি। এর মাঝখানে হঠাৎ করে হচ্ছে মানুষ কবিতাটা বলা শুরু করছে। তো আমরা দুইজন, লিচু চোর তো খুবই ইন্টারেস্টিং কবিতা, মানে মন ভালো হওয়ার মতন কবিতা। এরপর যখন মানুষ কবিতাটা বলা শুরু করছে, মোটামুটি 4-5 মিনিট পরে যাওয়ার পরে, মানে আমি হচ্ছে আমার চোখের জল মানে লুকানোর চেষ্টা করতেছি, যে বন্ধু যদি দেখে ফেলে ব্যাপারটা খুব হাস্যকর হবে। কিন্তু আর চোখে আবার বন্ধুর দিকে তাকাইতেছি যে তার কি অবস্থা, একটু দেখি দেখি যে সেও চোখের জল লুকানোর চেষ্টা করতেছে। মানে বাচ্চাদের মুখে এই জিনিসটা শোনার পরে, এটা এত আবেগী যে এই আবেগ কন্ট্রোল করার মতো না। মানে এটা আমার খুব একটা অদ্ভুত স্মৃতি ওই সময়। এবং এটা হচ্ছে মানে ওই প্রিপারেশন স্টেজ, তখন আমি নতুন নতুন একটু সাহিত্য নিয়ে খুব ইন্টারেস্ট ফিল করতেছি সেই সময়। না ওইটা না, যাই হোক। তো আমরা সাম্যবাদী চরিত্র যখন সত্তা যখন আসবে, তখন হচ্ছে এই 4টা কবিতার একদম সহজ 4টা লাইন, যেগুলো আপনারা মনে রাখতে পারবেন, এখন দেখলে এখনই মনে রাখতে পারবেন, সেরকম 4টা লাইন হচ্ছে আপনাদের দেখাই দিব। তো প্রথমে হচ্ছে আমরা সাম্যবাদী কবিতা দেখি। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটাইতে যে গাহি সাম্যের গান বা
সাম্যের গান গাই, এইভাবে হচ্ছে শুরু করা। এখানে কি বলছে দেখেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। শুধু এটুকু মনে রাখবেন, এটা হচ্ছে সাম্যবাদী কবিতা। তাহলে সাম্যবাদী কবিতায় নজরুল কি দেখাইছে, যে সব বাধা ব্যবধান এক হয়ে গেছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব হচ্ছে এক হয়ে গেছে, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি তিনি এখানে উল্লেখ করছেন। এইখানে কি না বোঝার মতন কোনো কিছু আছে এই অংশে? মানে এটা তো ব্যাখ্যা করে লিখতে পারবেন নাকি? জি ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে যাই, আর কি আছে, মানুষ কবিতাটা পরে দেখবো। আচ্ছা, জীবন বন্দনা। জীবন বন্দনায় কি বলছে, গাহি তাহাদের গান, গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। এইখানে হচ্ছে আসলে কৃষকদের কথা বলা হয়েছে। হ্যাঁ, কৃষকদের কথা বলা হয়েছে, গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। এরপর যদি আরো কেউ দু এক লাইন মনে রাখতে পারেন তো রাখলেন, আমি এই দুই লাইন করে পড়ছিলাম। এটা হচ্ছে জীবন বন্দনা কবিতায় কাজী নজরুল বলতেছে। তার মানে এখানে কি হয়েছে, এখানে কিন্তু শ্রেণী বৈষম্য দূরকরণে তিনি হচ্ছে সচেষ্ট হয়েছে, শ্রেণী বৈষম্য দূরকরণে। বা হচ্ছে যারা মানে কৃষকদের আমাদের হচ্ছে কোন সমাজে কোন ভাবে দেখা হয়, সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে হচ্ছে তাদের নিয়ে উনি কথা বলছেন। আচ্ছা, এবার হচ্ছে নারী কবিতায় উনি কি বলছে, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এরপরের লাইন আপনারা সবাই জানেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। যাই হোক, আমরা হচ্ছে এইটুক লাইন মনে রাখলেই হবে, যে সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। তাহলে হচ্ছে নারী কবিতায় উনি তার মানে এখানে কি করছে, নারী পুরুষ যে সমান বা লিঙ্গ বৈষম্য যে নাই, লিঙ্গ বৈষম্য ভেদ করছেন, সেইটা নিয়ে কথা বলছেন। তাহলে আমরা কি দেখলাম, লিঙ্গ বৈষম্য ভেদ করছে, এটা একটা সাম্য। তারপর হচ্ছে শ্রেণী বৈষম্য দূর করছে, এটা একটা সাম্য। তারপরে আবার এইখানে কি করছে, আচ্ছা, এই ধর্মীয় সাম্য মানে অসাম্প্রদায়িক চেতনা, সেটা নিয়ে তিনি বলছেন যে ধর্মীয় ভাবে কোনো কিছু পার্থক্য নাই, এখানে একটা সাম্য। তার মানে দেখেন কত অ্যাঙ্গেলে তিনি বলছেন, ধর্মর দিক থেকে বলছেন, তারপর হচ্ছে পুরুষ রমণী মানে লিঙ্গ ভেদে তিনি এখানে বলছেন, শ্রেণী বৈষম্য নিয়ে বলছেন। দেখেন এই প্রত্যেকটা তো সাম্যের ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া, এই জায়গাগুলাই তিনি কথা বলছে। এবার মানুষ নিয়ে, মানুষ কবিতায় কি বলছে দেখেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, মানুষের চেয়ে বড় কিছু নাই হবে, বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। এই দুই লাইন লিখলেই হবে, আর একদম ফাইনালি তিনি সাম্য মানে এই তিনটা জিনিস বলার পরে বলবেন কি, যে ধর্ম বৈষম্য নিয়ে তিনি অসাম্প্রদায়িক চেতনার কথা বলছে, লিঙ্গ বৈষম্য করছে, শ্রেণী বৈষম্য করছে, ফাইনালি সাম্য প্রতিষ্ঠায় তিনি সবার উপরে গুরুত্ব দিচ্ছেন কাকে, মানুষকে। এরপরে মানুষ কবিতার ওই দুই লাইন লিখবেন। লেখার সিকোয়েন্সটা কি বুঝতে পারছেন, যে সাম্যবাদিত হচ্ছে লেখার সিকোয়েন্স কি সিকোয়েন্সে লিখবো। তাহলে ধর্ম নিয়ে এটা হচ্ছে নারী কবিতায় বলছে, শ্রেণী বৈষম্য নিয়ে বলছে হচ্ছে জীবন বন্দনায়, আর এইখানে বলছে হচ্ছে সাম্যবাদী কবিতায়। এই কবিতার দুইটা তিনটা লাইন যেটুকু দেখা দিলাম একদম ছোট, সেইটা এই যে গাই সাম্যের গান, যেখানে এসে এক হয়ে গেছে সব ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, শেষ। তারপর ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এই সিকোয়েন্সে লিখবো। তারপরে ফাইনালি এই প্রশ্ন কি আসলে লেখা যাবে ভাই? এইখানে রিকোয়েস্ট যদি সাম্যবাদী আসে, এই এই চারটা কোটেশন মাস্ট একটু দিবেন, দুই লাইন করে আর কি। এই পেজে দুইটা দিবেন, এই পেজে দুইটা দিবেন, শেষ। দেখা যাবে কিনা বলেন? যাবে না নাকি? জি ভাই, যাবে। আচ্ছা, মানুষ কবিতার মধ্যে দেখেন আহ উনি হচ্ছে কি দেখাইছে, এখানে হচ্ছে একজন ভিক্ষুক আইছে, সে বলতেছে যে পূজারি দুয়ার খোলো। পূজারি মানে হচ্ছে যে পূজা করে, পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। মানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে যার খুব ক্ষুধা লাগছে। স্বপ্ন দেখি আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাই না 7 দিন। এখানে হচ্ছে আহ মন্দিরে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসছে, সে খাইতে চাইছে। এখন পূজারি হচ্ছে কি বলতেছে দেখেন, সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্র পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। মানে পূজারি তারে ফিরাই দিছে, কোনো খাবার টাবার দেয় নাই। ভুকারি ফুকারি কয়, মানে ভুকারি হচ্ছে ক্ষিপ্ত হয়ে বলতেছে, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মানে মন্দিরে যে দেবতা আছে সেটা
দেবতারা বলতেছে তো মন্দির তো পূজারীর, তোমার তো না। আচ্ছা, এবারে বলছে মসজিদের কথা। মসজিদে কাল শিরনি আসিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব তাই, হেসে তাই কুটি কুটি। মানে মসজিদে যেরকম ইয়ে হয়, মানে সিন্নি রুটির ব্যবস্থা থাকে, সেটা অনেক অংশে বাইচা গেছে, যেন মোল্লা সাহেব খুশি হয়েছে। এমন সময় একজন মুসাফির আসছে, সেও খুব অজারিচি, মানে খুব জীর্ণ দেহ আর কি। বাবা আমি ভুকা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন, মানে 7 দিন সে খায় নাই। এরপরে কি বললো, তেতিয়া হইয়া হাকিল মোল্লা, ভালা ভালা হলো দেখি লেখা, মানে ঝামেলায় পড়লাম। বুকা আছো মর্গে ভাগারে, নামাজ পড়িস বেটা, মানে যখন খিদার কথা বলতেছে সে বলতেছে তুমি কি নামাজ পড়ো যে তোমারে খাইতে দিব। এখন উনি বেরোয় এসে কি বলতেছে দেখেন, যে বুকারি, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। মানে ওই ভিখারির বয়স 80 বছর, কিন্তু সে কোনোদিন হচ্ছে ঈশ্বরের মানে স্তুতি করে নাই, বা নামাজও পড়ে নাই, পূজাও দেয় নাই, কিন্তু তাই বুঝলে তারে না ডাকা সত্ত্বেও তার খাবার তো কোনোদিন বন্ধ হয় নাই। কিন্তু এইখানে যে খাবার বাঁচছে সেইটা হচ্ছে ওইখানের যে দায়িত্ব আছে সে তারে দিতে অস্বীকৃতি জানায়, বলতেছে যে তুমি কি ধর্মকর্ম করো যে তোমারে খাইতে দিব। তব মসজিদ মন্দিরে প্রভু, নাই মানুষের দাবি। কি শক্ত কথা, তব মসজিদ মানে তোমার ওই মসজিদ মন্দিরে প্রভু, মানুষের দাবি নাই, নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়াছে তার সকল দুয়ারে চাবি। মানে যতগুলা গেট আছে সরকারের সবখানে হচ্ছে মোল্লা পুরুত কি লাগাইছে, একদম লক করে দিছে। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। খুব ভয়ানক কবিতা। এগুলো আসলে পড়া শুরু করলে হচ্ছে শেষ না করে যাওয়া যায় না। এখানে হচ্ছে দেখেন এই যে মিথের ব্যবহার এই জায়গাও কিন্তু আছে। চেঙ্গিস গজনী মাহমুদ কালা পাহাড়ের কথা বলছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে, কিন্তু আমরা সাম্যবাদীর কথায় যদি আসে শুধুমাত্র এই 2টা লাইন লিখবো। ঠিক আছে, আমাদের এরকম মানুষ কবিতার ডিটেল হচ্ছে না জানলেও চলবে, আমরা হচ্ছে এই 2 লাইন লিখবো। তাহলে সাম্যবাদী আসলে লেখা যাবে কিনা বলেন? লেখা কি যাবে? এখন পর্যন্ত আমরা হচ্ছে নজরুলের নিয়ে যা যা পড়লাম, তা বিদ্রোহী সত্তা, প্রেম ও বিদ্রোহ একসাথে। আর সাম্যবাদী জিনিসটা যদি এইভাবে আসে, আমরা একদম আবার শুরুতে চলে যাই, যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় এই যে নজরুল পাঠের প্রাসঙ্গিকতা, এই যে সাম্যবাদীর যে 4টা জিনিস আপনারা দেখলেন, এই 4টা জিনিস কি বর্তমান বিশ্ব ব্যবস্থায় কি প্রেক্ষাপট ইয়া না, স্বাভাবিক না? এখন হচ্ছে এই যে আপনার কি বলে, ভারতে কি রকম দেখা যায় হিন্দুত্ববাদ, তারপর হচ্ছে আমাদের যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, এইখানে হচ্ছে মানুষের ক্ষমতার লড়াই, তারপর হচ্ছে নারী তো ক্ষমতায়ন তো সারাবারই হইতেছে সব জায়গায়। আফ্রিকার দেশে দেখা যাচ্ছে বা ইরানে দেখা যায় যে নারীদের ওইভাবে হচ্ছে মুক্তি নাই। তার মানে এই যে কোনো কোথাও যে সাম্যের যে কি বলে অস্বীকৃতি মানুষের মনে, ধর্মীয় ভাবে সাম্য নাই, লিঙ্গের সাম্য নাই, শ্রেণী বৈষম্য ভেদ আছে, আমরা মানুষের শ্রেণীতে মানুষকে বিচার করি। তার মানে এটা কি, এটা কি এখনো প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? উনি যে এত আগে লিখে গেছেন, এগুলা কি এখনো তার প্রাসঙ্গিকতা আছে কিনা, আপনাদের কি মনে হয়? প্রতিটাই প্রাসঙ্গিক। তাহলে লেখা যাবে এই জিনিস আসলে, মানে মন মতন লিখতে পারবেন কিনা? লেখা 2 প্রকার ভাই, আসলো লেখা দিয়ে আসলাম, যেটা আমরা ট্রান্সলেশনে বলি যে আগে পিঠ বাঁচাবো, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব দিয়ে কোনো মতে পিঠ বাঁচে আসবো, ওইটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে লেখার মতো লিখে দিয়ে আসবো। বাংলা সাহিত্য তো আমরা এরকম পারবো কিনা? যে পারা যাবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের আরো 2টা বড় জিনিস থেকে গেছে। একটা হচ্ছে রাজবন্দির জবানবন্দি। রাজবন্দির জবানবন্দিতে কি হয়েছে, ওনার হচ্ছে উনি ওই যে ধূমকেতুতে লেখালেখি করতো, আনন্দময়ের আগমনে, সম্ভবত এটা একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা পড়ে নিয়েন। তো ওনার হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে লেখার কারণে তারে হচ্ছে আটক করা হয়েছে। তো তারে কারাগারের ডাইকা বলছে যে তুমি তোমার বয়ান দাও। তো সে বলছে আমি কোনো বয়ান দিব না, আমি লিখিত ইয়ে। হ্যাঁ, সে তার যে বয়ানটা সেটা যে লিখিত ভাবে দিছে, এইটি হচ্ছে রাজবন্দি জবানবন্দি। আবার চলে গেছে না? আচ্ছা, এটাই হচ্ছে রাজবন্দি জবানবন্দি। এখন এখানে কিছু লাইন লেখা হয়েছে, আমি যেরকম এই লাইনটা লিখতাম, হচ্ছে আমার বিচারক এক কবি, মানে যে বিচারক বিচার করতে বসছে সে একজন কবি। শুনে আনন্দিত হয়েছি, বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট।
বিদ্রোহী কবির বিচার, মানে নজরুল নিজের কথা বলছে যে বিদ্রোহী কবির বিচার বিচারক কবির নিকট। আচ্ছা, আর এইখানে কি বলছে, আমার আমার উপর অভিযোগ, আমি রাজবিদ্রোহী, আমি রাজা কি রাজ কারাগারে বন্দী, রাজদার অভিযুক্ত, একজন রাজার মুকুট অবতারে ধূমকেতু শিখা, একজন রাজাতে রাজদণ্ড। এটা সরাসরি হচ্ছে ইয়া থেকে সাইড করা হয়েছে, রাজবন্দী জবানবন্দি থেকে। এটা একটু পড়তে পারেন, পড়লে আরো খুব সুন্দর লেখা যায়। আর দু একটা লাইন যেটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে মুখস্থ রাখবেন, আমি এটা মনে রাখতাম। কারাগারে আমার বন্দিনী মায়ের আধার শান্ত কোল ও অকৃতি পুত্রকে ডাক দিয়েছে পরাধীনা। কি শক্ত কথা, দেখেন, পরাধীনা অনাথিনী জননীর বুকে এই হতভাগ্যের স্থান হবে কিনা জানি না, যদি হয় সুশিক্ত ধন্যবাদ দিব। পরাধীনা ভারতবর্ষে নিয়ে বলতেছে, পরাধীনা অনাথিনী জননীর বুকে হতভাগ্যের স্থান হবে কিনা জানি না, যদি হয় বিচারক অশ্রুসিক্ত ধন্যবাদ। আবার নাই দুঃখ নাই, আমি অমৃতস্য পুত্র। এরপর একটা সে কবিতার লাইন দিয়েছে যে আমি ওই অত্যাচারী সত্য পীড়ন, আছে তার আছে ক্ষয়, এর কম হবে না। সেই সত্য আমার ভাগ্য বিধাতা, যার হাতে শুধু ভাই। এগুলো ভাই মেলা ব্যাখ্যাটাকে সাম্প্রতিক গেলাম না। যাই হোক, এটা হচ্ছে রাজবন্দির জবানবন্দি। এইখান দিয়ে যে কোনো একটা দুইটা লাইন, ভাই স্লাইড কি দেখা যাইতেছে নাকি? জি ভাই দেখা এই যাচ্ছে। লাইন এই লাইনটা হচ্ছে লিখতে পারেন ওইটার ভিতরে, যে সে এখানে এটা বলছে, যেটা আপনাদের ভালো লাগে আর কি। আচ্ছা, ধরেন আসলো যে রবীন্দ্রনাথের, ওই সরি, নজরুলের প্রাবন্ধিক সত্তা বা গদ্য, তখন কি আপনারা কবিতার কথা আনবেন না? আপনারা কিন্তু আনবেন। তার তার যত সত্তা আছে সব সত্তা নিয়ে আসবেন। এরপরে প্রবন্ধে নামবেন। এরপরে প্রবন্ধের হচ্ছে এই যে মিসাইল, এইগুলো হচ্ছে একটা একটা মিসাইল, এই মিসাইল গুলো মারবেন আর লিখবেন যে ঠিক আছে, এই হচ্ছে তার প্রাবন্ধিক সত্তা। আচ্ছা, সর্বশেষে হচ্ছে আমরা হচ্ছে ঔপন্যাসিক নজরুলকে একটু দেখে আসি। উপন্যাসিক নজরুল কি আপনারা প্রথমে বলছেন তার হচ্ছে তিনটা উপন্যাস আছে। দেখেন কি একটা ইন্ট্রো লেখা হয়েছে যে প্রেম বিদ্রোহ সাম্যের কবি। প্রেম বিদ্রোহ সাম্য, আমরা তো তিনটা জিনিসই পড়ছি। কবি কাজী নজরুল ইসলামের কাব্য সাম্রাজ্যের পাশাপাশি রয়েছে অনন্য গদ্যের ভুবন। এর মধ্যে ছোট গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ উল্লেখযোগ্য। যদিও কবি সর্বাধিক পরিচিত কবিতার ঝঙ্কারে, তবে উপন্যাসের পৃথিবীতেও তার যে পদচারণা রয়েছে তা প্রমাণ করে তিনটি বিস্ময়কর উপন্যাস। নজরুলের সাহিত্য জগতে প্রথম প্রবেশ গদ্যের মধ্য দিয়ে, পরবর্তীতে তিনি কবিতায় মনোনিবেশ করলেও গদ্য চর্চা অব্যাহত রেখেছেন। এরপরে এই গল্পটা যা যা আমরা আস্তে আস্তে রাধনহারা মুক্তক্ষুধা এইসবের দিকে যাব। এইটুক আর কি। যদি তিনটা উপন্যাস নিয়ে একসাথে কখনো লিখতে বলে, তখন এই অংশগুলো নিয়ে লিখবেন। ঠিক আছে, একসাথে যদি তিনটা উপন্যাস নিয়ে লেখার কথা আসে তখন হচ্ছে এইভাবে লিখবো আমরা, বা উপন্যাস রিলেটেড কথা আসলে এইভাবে হচ্ছে শুরু করতে পারেন। আচ্ছা, এইখানে যে একাধিক হচ্ছে এরকম মানে ভূমিকার মতো করে লেখা আছে, এইগুলা পড়ে কি আপনাদের কোনো কাজে আসতেছে? আপনি বললেন যে ভূমিকা একটা সেট করতে, এক্ষেত্রে তো উপন্যাসকের জন্য একরকম অনেকগুলো ভূমিকা হয়ে হয়েছে। যাচ্ছে। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে কি ভূমিকা ভাই, কিভাবে? ভূমিকা একটাই সেট করবেন। এটা হচ্ছে কি, ওই যে আমি আপনাদের একদিন প্রথম দিন বলছিলাম যে আমরা মানে সাহিত্য এত তাহলে পড়বো কেন। ধরেন আপনি একটা ভূমিকা পড়ছেন, এটা পড়ছেন, ওই যে প্রথম একটা ওয়ার্ড ওই সময় আমি পড়লাম, পড়ার সময় আমার মাথার মধ্যে খালি যে বিষ বাষ্প, আণবিকতা, এই ওয়ার্ড দুইটা খালি মাথার মধ্যে ঘুরতেছে। এখন আপনার তো আর পুরা মানে ভূমিকাটা মনে নাই, এগুলো তো সব ভালো কথাবার্তা বলা। এখন আপনি লেখার মাঝখানে এই ওয়ার্ড দুইটা নিয়ে আসলেন, তার মানে কি আপনার লেখার কোয়ালিটিটা একটু এনরিচ হলো। এরকম যত ভালো ভালো লাইন করবেন, তখন নিজে লিখতে গেলেও এরকম ভালো ভালো ওয়ার্ড গুলা বেরোয় আসবে। বুঝছেন, এটার উদ্দেশ্যই। আর ফাইনালি একটা তো নিজে সেট করেই নিবেন। আচ্ছা, এরপরে দেখেন, এখানে তিনটা উপন্যাস সম্পর্কে বলা আছে: বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। আচ্ছা, এটা তুমি রাখুন, ঠিক করবা না। আচ্ছা দেখেন, বাঁধনহারা যেটা, এটা একটা পত্র উপন্যাস মনে হয়। এটাই লেখো না। আচ্ছা, বাঁধনহারা যে উপন্যাসটা, এখানে হচ্ছে নুরু আর মাহবুবা, নুরুল হুদা আর হচ্ছে মাহমুদা। আচ্ছা মা, এগুলা থাকুক, তুমি এটা লেখো। এখানে যেটা হয়েছে, এখানে এইটা হচ্ছে কাহিনী সংক্ষেপ এখানে দেখা দেয়া আছে, মানে সহজ হিসাব যেটা আর কি। কি জানি, নুরুল হুদা না কি বললাম, নুরুল, আর হচ্ছে মাহমুদা কই? মাহবুবা না?
মাহবুবা, হ্যাঁ মাহবুবা। তো এখানে হচ্ছে তাদের দুজনের হচ্ছে বিয়ের কথা চলে, কিন্তু বিয়ের স্টেজ থেকে হচ্ছে নুরুল চলে যায়। হ্যাঁ, তো এটার ভিতর হচ্ছে নজরুলের হচ্ছে নিজের যে ব্যক্তি জীবন সেটা হচ্ছে এখানে কিছুটা ফুটে উঠছে। এই দুইটা চরিত্র মনে রাখা এখানে যা যা কাহিনী সংক্ষেপ দেওয়া আছে এটা নিজের মতন করে লিখবেন। এখানে আলাদা ওইভাবে বলার মতন কাহিনী নাই, বা সহজ আর কি। আহ এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন যে নজরুলের এই যে বাঁধনহারা এই উপন্যাসের সাথে রবীন্দ্রনাথের একটা কবিতা মিল পাওয়া যায়, সেটা হচ্ছে বাসি কবিতা। ওই ঘরেতে এলো না সে, মনে তার নিত্য আসা যাওয়া। ঘরেতে এলো না সে, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, এরকম করে থেমে গেছে। পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। যেরকম ধরেন কোনো দিন যদি এই এই প্রশ্নটা আসতো, তখন আমি এখানে নুরুর আর মাহবুবার এই এই জিনিসটা হচ্ছে ডিটেল লেখার পরে শেষ করতাম এইভাবে যে রবীন্দ্রনাথের বাসি কবিতার সাথে আর এই বাসি কবিতার যে বিষয়বস্তু সেটার সাথে হচ্ছে বাঁধনহারারও কিছুটা মিল পাওয়া যায়। এই বইটা হচ্ছে এই 2-3 লাইন লিখে দিতাম, এতে কি হইতো? এটা না লিখলে কিন্তু কোনো সমস্যা নাই। এটা দেওয়ার উদ্দেশ্য কি? ঠিক আছে, এটা লেখার উদ্দেশ্য কি যে আপনার যে প্রিপারেশন স্ট্রং সেটা বোঝানো পরীক্ষককে, আর কিছু না। এটা না অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে নেক্সট আমরা দেখি হচ্ছে তার দ্বিতীয় উপন্যাস হচ্ছে মৃত্যু ক্ষুধা। এটা ইম্পর্টেন্ট। মৃত্যু ক্ষুধার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে প্যাকালে কুশি একাধিক লোক। এইখানে যেটা কাহিনী সংক্ষেপে আমি আপনাদের বুঝাই। আহ, মৃত্যু ক্ষুধার জিনিসটা হচ্ছে কি, কোন জায়গাটা লেখা? মৃত্যু ক্ষুধার এই একটা মহিলা, এই মহিলার দেবর আছে। এই একটা হচ্ছে বিধবা মহিলা, বিধবা মহিলা। তার হচ্ছে 3 সন্তানের 3টা পুত্রবধূ আছে, সন্তান কেউ নাই। আর এই দেবরের নাম হচ্ছে প্যাকালে। তো এখানে মূল যেটা থাকবে আর কি সেটা হচ্ছে এটা পড়লে বুঝতে পারবেন কাহিনী সংক্ষেপ। মূল যেটা থাকবে সেটা হচ্ছে এই প্যাকালের সাথে হচ্ছে সম্ভবত কার কুশির বিয়ে হয় মনে হয়। হ্যাঁ, কুশির মনে হয় বিয়ে হয়। তো এরা এরা তো খুব দরিদ্র থাকে, মানে ক্ষুধার যন্ত্রণা হচ্ছে এরা সহ্য করতে পারে না। তো সেই সুযোগ নিয়ে খ্রিস্টান ধর্মের মানুষ এসে বলতেছে কি যে তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদের চাকরি দিব। ওরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। আবার এই মেজ বউ যে থাকে সেও ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। আবার মেজ বউর একটা বাচ্চা থাকে, সে ক্ষুধায় মারা যায় এক পর্যায়ে, তখন তার আবার ভাবাবেগ হয়। হ্যাঁ, সে আবার হচ্ছে খ্রিস্ট ধর্ম ছাইড়া দেয়, কিন্তু সে যে তওবা করে মুসলমান ধর্মে ফিরে আসে ব্যাপারটা এরকমও না। আবার এরা খ্রিস্টান ধর্ম থেকে এরা আবার এই দম্পতি এবার ফিরে আসে মুসলমান ধর্মে। তাহলে ব্যাপারটা কি হইতেছে? এই যে প্যাস, এই প্যাসটা কিসের প্যাস হচ্ছে? মানে ক্ষুধার যন্ত্রণাটা একেবারে মৃত্যুর সামিল। মানে মৃত্যুর যে যন্ত্রণা আর ক্ষুধার যে যন্ত্রণা, এই দুইটা যন্ত্রণা একেবারেই সেম। এখন এই ক্ষুধার যন্ত্রণার জন্য, মানে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে ধর্মান্তরিত হওয়া, এটা কোনো ইস্যু না তাদের কাছে। তার মানে এখানে কোনটারে আসলে গ্লোরিফাই করতেছে যে আপনি কে কোন ধর্মে আছেন, সেইটার থেকে ফ্যাক্ট হচ্ছে আমার ক্ষুধা থেকে আমার নিজেকে মানে নিবৃত্ত করা আর কি। তার এইটাই হচ্ছে এখানে হচ্ছে মূল জিনিস, যে দারিদ্রতার কাছে এখানে ধর্ম হার মানছে, প্রেম হার মানছে, সবকিছু হার মানছে। এটা হচ্ছে মৃত্যু খোঁজার মূল কথা। ঠিক আছে, এই জিনিসটা এখানে মোটামুটি মানে খুব সংক্ষেপে লেখা আছে, এটা পড়লে বুঝতে পারবেন। এরপরে আসেন হচ্ছে কুহেলিকা। এই কুহেলিকা খুব অসাধারণ একটা জিনিস। কুহেলিকার মধ্যে খুব একটা আমার প্রিয় লাইন ছিল। এখানে বলে যে নারীরা কুহেলিকা, নারীরা কুহেলিকা, সকল কল্যাণের পথে উহারা বাধা হইয়া দাঁড়ায়। সকল কল্যাণের পথে উহারা বাধা হইয়া দাঁড়ায়। যাই হোক, তো কুহেলিকার মধ্যে এখানে হচ্ছে এরকম কাহিনী সংক্ষেপ আছে, তবে 3টা উপন্যাসের মধ্যে শুধুমাত্র এইটা হচ্ছে ভালো করে দেখবে, এই যে মৃত্যু ক্ষুধাটা। যদি কোনোটার কাহিনী সংক্ষেপ আসলে মৃত্যু ক্ষুধা আসবে, সেকেন্ড আসলে বাঁধনহারা আসবে, কুহেলিকা আসার চান্স নাই। এটা ভালোভাবে দেখবেন। আর বাঁধনহারা হচ্ছে যেটা
ওই যে নজরুলের নিজের জীবনের কাহিনী, নূর আর মাহবুবা তাদের বিয়ের কথা হয়, তারা সৈনিক জীবন থেকে ফিরে এসে বিয়ের কথা বলে, কিন্তু বিয়ের স্টেজ থেকে চলে যায়। যা সংক্ষেপে লেখা আছে একবার পড়লে বুঝতে পারবেন, এইটাই লিখতে হবে। এই হচ্ছে নজরুলের ঔপন্যাসিক সত্তা। তবে এখান থেকে যদি একটা প্রশ্ন আসে, তাহলে সেটা সাম্যবাদী বা বিদ্রোহ এইখান থেকে আসবে। এই হচ্ছে আমাদের নজরুলের উপরে কথাবার্তা। এখন বলেন যে ক্লাসের আগে বা পরে আপনাদের নজরুল নজরুল নিয়ে আপনাদের কতদূর কি ডেভেলপমেন্ট হইলো? নজরুল তো ভাইয়া মানে অনেক বড়, তো ক্লাস থেকেই হয়েছে যে একটা স্ট্রং আহ ধারণা পাওয়া গেছে যে হচ্ছে কোন জায়গাটা হচ্ছে হিট করে পড়তে হবে। করতে হবে। হিট করার জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পিছে কোথায় বল ফেলতে হবে। তবে সামারি এইটাই ভাই, এখানে খুব একটা বেশি হারানো যাবে না। আপনাদের সাথে বা আমারও হচ্ছে রিটেনের নেওয়া এটা ফার্স্ট ক্লাস বাংলার উপরে। তো এই জায়গাটা আমার উদ্দেশ্য একটাই, যে আপনারা এই জায়গাটা একটা মোটামুটি ডিপ একটা আইডিয়া নিয়ে বেরোন। এরপরে আপনারা এই মহসিনা নাজিলা করবেন বা অজ্ঞত যাই করেন, পড়বেন, পড়ে দেখবেন যে ভালো লাগতেছে না। হ্যাঁ, যখনই একটু বিস্তারিত পড়বেন বা বিস্তারিত জানবেন, তখন যে কোনো বই বাজারে যেটাই দেখেন না কেন, কোচিং এর শিটে কিছুই ভালো লাগবে না, বিরক্ত লাগবে। এভাবে কি লিখে রাখছে চারপাশ। এবং এই জিনিসগুলা এত সহজলভ্য। এইখানে এই যে ভালো ভালো কথাবার্তা, এখানে আমি বসে বসে লিখছি, এইগুলা বিভিন্ন কি বলে সমালোচক হচ্ছে পত্রিকায় বিভিন্ন সময় লিখছে। এগুলা জাস্ট একটু নিজে পড়া ঘুচায়া একটা বই প্রকাশ করা, এটা যে খুব কঠিন ব্যাপার এরকমও না। কিন্তু সবাই আসলে বাজারে ওরকম আসলে রিটেনের সব সাবজেক্টেই দেখছে, এরকম ভালো কোনো কিছু নেই। ভালো রিসোর্স হচ্ছে গুগল, ঘাটাঘাটি করা, নিজের মতো নিজে নোট করা, সব সাবজেক্টের ক্ষেত্রে। তবে এইখানে মোটামুটি যে জায়গাগুলো আপনারা পড়বেন, যে কবিতার লাইনগুলো পড়বেন, এখানে ফাইনালি যেটা আপনাদের জন্য পরামর্শ, সেটা হচ্ছে মানে একেবারে এই, একটা একটা বা দুইটা পেজে বা তিনটা পেজে করবেন কি, এই একটা কবিতা লাইন লিখে রাখবেন, কবিতা মানে যেগুলো আপনি ফাইনালি পরীক্ষার হলে লিখতে চান, সেগুলো একসাথে রাখবেন আর কি। এবং র্যান্ডমলি ওইগুলো পড়বেন দু একদিন পর পর, বা চোখের সামনে কোনো জায়গায় ঝুলাই রাখবেন লেখার জন্য। এবং সামনে আপনারা ক্যাডার হবেন, ক্যাডার হয়ে বিভিন্ন জায়গায় যে ভাইবার সময় বলবেন, ভাইবার প্রিপারেশন নিলে দেখতাম যে ভাই বক্তৃতা রিলেটেড প্রিপারেশন নিব কিভাবে, স্পিচ রিলেটেড প্রিপারেশন নিব কিভাবে, ফরেন ক্যাডারে এমন ক্যাডারে। ভাই স্পিচ আপনারা দেখলে দেখবেন যে অ্যাডমিন ক্যাডাররা স্পিচ দিতে বসে কি পরিমাণ কবিতা বলে, মানে কথায় কথায় ঠাস ঠাস করে কবিতা বলে। এখন আপনি অ্যাডমিন ক্যাডার হবেন, আপনারা ভালো ভালো পুলিশ ক্যাডার হবেন, ট্যাক্স অডিট হবেন, যাবেন এক এক জায়গায়, আপনাদের ভিতরে যদি ওরকম একটা সাহিত্যিক সত্তা না গ্রো করে, তাহলে তো হইলো না। এটা আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে। কোন দিকে আমরা যাইতেছি, আমাদের তো আলটিমেট উদ্দেশ্য কি, মানে দেশের মানে এইটা আসলে শুনতে এই স্টেজে হাস্যকর লাগলো, এটা কিন্তু সত্য। আপনারা দেশ সেবা করতেই আসতেছেন সামনে, যার যে উদ্দেশ্য প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পরোক্ষ যাই উদ্দেশ্য থাকুক না কেন, বা যে যেটাই করতে চান না কেন, আপনার আলটিমেটলি আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষকে আপনার সার্ভিস দিতে হবে, কিছু করার নেই। আমি প্রত্যেকদিন সকালে যাই, অনেক বিরক্ত হই, কিন্তু আমি কি সার্ভিস না দিয়ে হচ্ছে বেরোয় আসতে পারি? আমাকে তো ঠিকই সেই মানে, আমাকে যদি কেউ বলে যে ভাই আপনার কাজ কি ব্যাংকে, আমি এক লাইনে কি বলবো যে আচ্ছা আপনার একটু বলেন তো যে ব্যাংকে মানে প্রত্যন্ত অঞ্চলে একজন ব্যাংকারের কাজ কি। হ্যাঁ, আপনার পোস্টিং কোথায়? ফকিরহাট, ফকিরহাট উপজেলা, বাগেরহাট। আচ্ছা, আপনাদের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন যেহেতু নাই, স্টপ রেকর্ডিং দিয়ে দিই।